নমস্কার। নমস্কার। আজকে বহুদিন বাদে এসেক্স ইন্ডিয়ানের পক্ষ থেকে আমরা আবার এসেছি একটি ছোট্ট অনুষ্ঠান নিয়ে। তার নাম চড়াচড়ে ফেরা। এসেক্স ইন্ডিয়ান একটি ইউকে বেসড চ্যারিটি। আমরা গত 6 থেকে 7 বছর ধরে চেষ্টা করছি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্মের কাজগুলো সবসময় মনে রাখে এবং সেটাকে নিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের যা যা ভালো জিনিস আছে সেগুলো যাতে এগিয়ে চলে। আর গত বছর এই মহামারীর সময়ে আমরা সবাই একটা অদ্ভুত সময়ের ভেতর দিয়ে চলেছি, এবং ঠিক সেই সময় আমরা শুরু করেছিলাম আমাদের এই বিভিন্ন অনলাইন প্রোগ্রাম। এবং এই অনলাইন প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য ছিল ভেঙে মোর ঘরের চাবি। আমরা সবাই তো ঘরে আটকে ছিলাম, সে বিলেতেই হোক, আর কলকাতাতেই হোক, আর ইউরোপের বিভিন্ন প্রান্তে হোক। আর সেই ভেঙে মোর ঘরের চাবি অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল আমাদের প্রথম অনলাইন প্রোগ্রাম, যাতে আমরা অনেক কিছু শিখেছিলাম। এবং অবশ্যই আমাদের প্রথম অনুষ্ঠান হতে হবে রবি ঠাকুরকে নিয়ে। এবং রবি ঠাকুরের পরে আমাদের সমস্ত গরম কালটাই কাটে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে, যাদেরকে নিয়ে আমরা জীবনে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখছি। আর সেই প্রসঙ্গেই আমরা এসেছিলাম সত্যজিৎ বাবুর জীবনকে উপলব্ধি করার জন্য একটি বিশিষ্ট অনুষ্ঠান নিয়ে। তারপরে আমরা বাংলার সংস্কৃতি, বাংলার কালচার এবং বাঙালি হিসেবে যে সমস্ত জিনিস নিয়ে আমরা গর্ববোধ করি সেই জিনিসগুলোকে আমরা ফিরে দেখতে চেয়েছিলাম। এবং সেই উপলক্ষেই আমরা সান্নিধ্য পেয়েছিলাম এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের, যখন আমরা সবাই খুব বিমর্ষ, দুঃখের মধ্যে দিয়ে চলেছি, চতুর্দিকে শুনতে পাচ্ছি শুধু চলে যাওয়ার খবর। সেই সময় একজন মানুষ আমাদের কাছে এসেছিলেন, যিনি আমাদের এই অনলাইন প্রোগ্রামগুলোতে এসেছিলেন এবং তিনি শুনিয়েছিলেন স্বপ্নের কথা। যিনি বলেছিলেন, বাস্তব তো আমরা সবসময় দেখছি, কিন্তু অবাস্তবকে নিয়ে ভাবতে শেখো। আর সেই অবাস্তবকে নিয়ে ভাবতে শেখা, তার জীবন দর্শনকে উপলব্ধি করার জন্যই আজকে আমরা সবাই এখানে এসেছি। এবং সেই সঙ্গে আমি তার সম্বন্ধে বলার জন্য অনির্বাণের কাছে চলে যাচ্ছি। অনির্বাণও এসেক্স ইন্ডিয়ানের ট্রাস্টি, তো ওভার টু অনির্বাণ। নমস্কার সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের। গুড আফটারনুন ইন ইউকে, গুড ইভিনিং ইন ইন্ডিয়া অ্যান্ড গুড মর্নিং ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সারা পৃথিবী জুড়ে আমাদের যে প্রোগ্রাম আপনারা দেখছেন, এবং গত 1 বছর ধরে আমাদের ডাক্তারদের কাছে তো বটেই একটা বিরাট চ্যালেঞ্জ এই কোভিড-19-এ। যে কোনো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা চেষ্টা করেছি যে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে টু রিজুভিনেট আওয়ারসেলস, টু রিজুভিনেট সবাইকে গ্লোবালি, সবার যেন মনটা ভালো থাকে। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের বাঙালিদের কাছে যা ট্রেজার আছে এবং যে সম্পদ আমাদের আছে, সেটা যেন আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। তো এই প্রসঙ্গেই অর্পিতা যেটা বললো, আমাদের সত্যজিৎ রায়ের যে আমরা জন্ম শতবার্ষিকী যে অনুষ্ঠান, এবং তার সঙ্গে আমরা আরেকটা অনুষ্ঠান করেছিলাম বংস ইন বলিউড বলে, যত আমাদের বিখ্যাত বাঙালি ডিরেক্টর দোজ হু মেক বিগ ইন বলিউড, সেখানে এসেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেবকে আমরা কয়েকদিন আগে we unfortunately lost him. It's a big loss for everyone, for the industry, for the human community. কারণ বুদ্ধদেব যে একটা কিংবদন্তি যে সত্তা, একটা ইউনিক জনার অফ ফিল্ম মেকিং উইথ এ মেসেজ উইচ ওনার ভাষায় যে সারিয়াল নয়, আমাদের রিয়েলিটির থেকে ড্রিম এবং দ্য কমিউনিকেশন ইন বিটুইন দ্য টু। তো আজকে আমাদের এই বিরাট লসের জন্য আমরা আমাদের আন্তরিক ট্রিবিউট, অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি বুদ্ধদাকে। এবং আমাদের সঙ্গে বিশিষ্ট শিল্পীরা রয়েছেন যারা আমাদের সবার গর্ব। আমরা তাদেরকে নিয়ে মানে বহুদিন ধরে তাদেরকে গর্বের জায়গায় আমাদের থাকবে, এবং তারা একে একে আপনার সঙ্গে আসবেন। আমি ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব আমাদের তৈরি করা বুদ্ধদেবদার একটা ছোট্ট ট্রিবিউট ইন আ ক্লিপ। আজ তারা না কাল তারা না পাই যে দর্শন,
চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চালর চুলা লম্বা কচা কুলি কুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই পিতা, যতন করে বাঁধনি মাথা তাও যে বাঁকা পিতা। অনেক প্রণাম শ্রী বুদ্ধদেব দাশগুপ্তকে। আমাদের যে বিশিষ্ট শিল্পীরা আজকে রয়েছেন, যাদেরকে আমরা খুবই আর কি একটা শ্রদ্ধার জায়গায় ছোটবেলা থেকে, আমাদের ছোট স্কুল থেকে কলেজ জীবন থেকে, আমরা খুব ছোট জীবন থেকে দেখছি, তার মধ্যে প্রথমেই আমি ডেকে নেব আমার একটা ছোট্ট আরেকটা ক্লিপ আমরা দেখাবো, যে চলচ্চিত্রের সূত্রে এরকম স্বনামধন্য একজন ডিরেক্টরের অ্যাক্টর জীবন শুরু হয়েছিল। আমাদের অত্যন্ত শ্রদ্ধার জায়গায়, অত্যন্ত ভালোবাসার জায়গায় শ্রী গৌতম ঘোষ। হি নিডস নো ইন্ট্রোডাকশন। আমরা বাঙালিরা যারা সংস্কৃতিকে ভালোবাসি, যারা সাহিত্যকে ভালোবাসি, যারা ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে চলতে চাই, আমাদের যাই প্রফেশন হোক না কেন, তার সঙ্গে যে মেন্টাল এবং যে সাইকোলজিক্যাল যে সুন্দর জায়গাগুলো আমরা নিয়ে চলতে চাই, সেই মাভূমি, সেই দখল, সেই পার, আবার অরণ্যে এন্ডলেস, সেখান থেকে আমরা আমাদের প্রথমেই আসবো আমরা গৌতমদার জায়গায়। অনেক নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, অনেক ধন্যবাদ গৌতমদা আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য, একসঙ্গে আসার জন্য, আর অনেক সুন্দর স্মৃতি সবার সঙ্গে গ্লোবালি ভাগ করে নেওয়ার জন্য। আমি ছোট্ট করে একটা ক্লিপও একটু দেখিয়ে নিচ্ছি প্রথমে, যেখান থেকে শুরু গৌতমদার অভিনয় জীবনের ইন গৃহযুদ্ধ। আসুন আলাপ করিয়ে দিই, ইনি মমতা শঙ্কর, আমাদের ছবির নায়িকা। ছবিতে এর নাম অঞ্জলি। আজ মঙ্গলবার কেমন যাবে মন্দারের? আপনার রাশি যদি হয় মিন, তাহলে ব্যবসায় শুভ সূচনা। মিথুন হলে বড় কোনো ঝুঁকি নেবেন না জানো। আর আপনার যদি মেষ রাশি হয়, তাহলে দুপুর বেলায় প্রিয় সঙ্গ লাভ, সন্ধ্যায় শরীর ও মন সামান্য উৎপাত সূচক। পাখি ছোলাচুরি করতে গিয়ে কি গান্ডটা নিয়ে বাদালে, মুখ থেকে না পড়লে আমি কি টের পেতাম? বলি, তোমার কি মনে হয় আমি কি মিথ্যে বলছি? আচ্ছা, আমরা যে বলবো আপনাদের কাগজে ছাপবে? খানিকটা হয়তো ছাপবে। খানিকটা। আপনাদের পার্টির কাগজ কজন পড়ে? আমার আরেকটা প্রশ্ন, লাস্ট। বলুন, আপনার কি মনে হয় মিস্টার ঘোষকে কারা মার্ডার করতে পারে? অনেক ধন্যবাদ গৌতম দা। আমরা গৃহযুদ্ধ যে ক্লিপটা দেখলাম, সেখান থেকে তোমার অভিনয় জীবনের শুরু অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি প্রথমেই তোমার কাছ থেকে জেনে নেব যে বুদ্ধদার যে ইউনিক জনার অফ ডিরেক্টিং আর তোমার যে এক্সপিরিয়েন্স, আমরা গল্পটাতে আসবো যে কিভাবে তুমি শুরু করলে সেই অভিনয় জীবন। মমতা শঙ্কর আসছেন একটু বাদেই, সেখান থেকে আমরা সেখানে জেনে নেব। কিন্তু আমি যে বুদ্ধদার যে ইউনিক জনার, এবং তোমরা মোটামুটি একই সময়ে শুরু করেছো এবং অনেক স্মৃতি, অনেক মেমোরিজ তোমাদের রয়েছে বুদ্ধদাকে নিয়ে। আমি একটু তোমার কাছে চলে যাব যে সেগুলো আমাদের সঙ্গে একটুখানি ভাগ করে নেওয়ার জন্য। প্রথমেই আমি ধন্যবাদ জানাই বুদ্ধদেব দাশগুপ্তের স্মরণে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আসলে বুদ্ধর সঙ্গে আমার সম্পর্ক অনেক দিকে, 70 দশকে। তখনও পিচের ছবি করেনি, ঢোলের রাজা একটা ডকুমেন্টারি আমরা সবাই মিলে দেখে খুব উচ্ছ্বসিত হয়েছিলাম। আমিও তখন ডকুমেন্টারি করি, এখনো করি, যাই হোক। তা আমাদের মধ্যে প্রচুর সিনেমা নিয়ে স্বপ্ন দেখা, আমরা আলোচনা করেছি সাহিত্য নিয়ে, সঙ্গীত নিয়ে। ফলে আমার একটা পরিচয় তো ছিলই, মানে বন্ধুর মতোই বলা যায়। আমার থেকে কয়েক বছরের বড়, কিন্তু আমরা একই প্রজন্মের। অভিনয়টা একেবারেই অ্যাক্সিডেন্টাল, ওটা মমতা শঙ্কর। কারণ আমি আসলে ওর প্রথম ছবি দূরত্ব আমরা পূর্ণ সিনেমা দেখতে গেছিলাম। নতুন ছবি করছিল আমাদের বন্ধু, দেখে খুব আমরা সবাই এক্সাইটেড। তারপরে আমার ছবি করতে আমি চলে যাই হায়দ্রাবাদে, আমার প্রথম পিচের ছবি মাভূমি। সেই সমসাময়িক হচ্ছে নিমা অন্নপূর্ণা, এবং ওর তৃতীয় ছবি হচ্ছে গৃহযুদ্ধ। আসলে যখন গৃহযুদ্ধ শুটিং শুরু হয় তার আগে আমার দখল ছবির শুটিং শেষ হয়েছে, আর পোস্ট প্রোডাকশন শুরু হচ্ছে। ফলে আমি একটু ব্যস্ত, এবং আমি বিহারে সেই সময় মাঝে মাঝে যাচ্ছি একটু গবেষণা করতে পার ছবির প্রেক্ষাপট নিয়ে। ফলে আমি একটু ব্যস্ত ছিলাম। মানে প্রথমত আমার দ্বিতীয় ছবি দখল, সেটাকে শেষ করতে হবে, তার মিউজিক বাকি, কম্পোজিশন করা বাকি, অনেক কিছু বাকি। সেই সময় হঠাৎ হাজির হলো একদিন সন্ধ্যেবেলা বুদ্ধ আর মম, একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে। আমরা আর বলবো না দাদা, দাদা আমরা বলবো না, তারপর বাকিটা এখন আর বলবো না, ক্রমশ প্রকাশ্য, এখন এটা বলা যাবে না। যাই হোক, মানে আমি যদি ওর তো সিনেমার আগে ওর পরিচয় কবিতা নিয়ে, কবিতা লিখতো, কবিতা ম্যাগাজিনে ছাপা হতো, সেসব কবিতা আমাদের পড়ে শুনিয়েছে। খুব পড়নার কথা মনে পড়ে, স্ত্রী, আর খুব ছোট ছোট ছিল বাবলি আর শিউলি। যাই হোক, তারপরে সিনেমায় যে প্রথম দিকের ওর ছবি দূরত্ব বা গৃহযুদ্ধ পর্যন্ত একটা বাস্তব, ও তো বলতো যে আমি বাস্তব ধর্মী ছবি করি, কিন্তু মাঝে মাঝে স্বপ্ন এসে পড়ে, পরাবাস্তব অবাস্তব আসে। এগুলো আস্তে আস্তে একটা ক্রম বিবর্তন হয়েছে। আনহিগালি এগুলো সময় এক ধরনের, কিন্তু আমার মনে হয় ফেরা থেকে আস্তে আস্তে ও একটা নিজের স্টাইল খোঁজার চেষ্টা করছে, এবং বাগবাহাদুর এসে এবং তার পরবর্তী ছবিতে যেখানে আমরা দেখতে পাই যে বাস্তব অবাস্তব পরাবাস্তব একটু মিলেমিশে যাচ্ছে, এবং ছবির মেকিংটাও পাল্টে গেছে। মানে একটা ব্যাপার হচ্ছে যে বুদ্ধ পুরুলিয়াতে যাওয়ার পর পুরুলিয়ার যে মানভূমের যে ল্যান্ডস্কেপ, যেটা ছোটবেলা থেকে দেখেছে, মানভূমের ল্যান্ডস্কেপ বা ওখানকার ফোক টেলস, ফোক লোডস, এইগুলোর ছবিতে আসতে শুরু করে, এবং সেখানে আমার মনে হয় ওর ছবি একটা ভালো মাত্রা পায়। এবং ওই সময় উনি প্রফুল্ল রায়ের গল্পগুলো নিয়ে ওর ছবিগুলো খুব সাকসেসফুল হয়, খুব স্বীকৃতি লাভ করে, যেরকম বাগবাহাদুর, কি বলে চরাচর, মন্দমের খান, সব প্রফুল্ল রায়ের গল্প। ফলে এই একটা পর্ব। তার পরবর্তীকালে বুদ্ধ আবার কিছু স্মৃতি নিয়ে, পুরনো স্মৃতি নিয়ে ছবি করতে আরম্ভ করে, লাল দরজা বা পরবর্তীকালে আরো কালপুরুষ, এই সমস্ত ছবিতে। কিন্তু এই পুরুলিয়ার যে ল্যান্ডস্কেপ, সেখানে যে সিনেম্যাটিক স্পেসকে খুব সুন্দর করে ব্যবহার করা যায়, সেটা কিন্তু ও খুব মন দিয়ে করেছিল। কারণ পুরুলিয়ার ল্যান্ডস্কেপের মধ্যে একটা খুব ম্যাজিক রয়েছে, যে এরকম একটা ফ্ল্যাট ল্যান্ড উঠে গেছে, হঠাৎ ভ্যানিশ, মানে যেন বুদ্ধ ছবিতে আমি দেখেছি একপাল গরু হঠাৎ উঠে এলো তলা থেকে। মানে মানে ওই একটা সিনেমা হচ্ছে টাইম এন্ড স্পেসের খেলা। সিনেম্যাটিক স্পেসকে এক একজন ফিল্ম মেকার এক এক ভাবে ব্যবহার করেন। So he was quite fascinated by the Manbhum landscape, and it came again and again in his films. So it's very interesting, and of course, সেখানে মানুষ, প্রান্তিক মানুষ, এবং শিল্পী, লোকশিল্পী,
এই সমস্ত বারে 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 ফিরে ফিরে এসছে। এবং আমার মনে হয় বুদ্ধ আমাদের প্রজন্মের অত্যন্ত একজন সৃষ্টিশীল চলচ্চিত্রকার, যে নানাভাবে এক্সপেরিমেন্ট করেছে এবং ওই টিপিক্যাল ফর্মুলার দিকে কখনোই যায়নি। সেদিক থেকে আমার মনে হয় যে ও একটা নিজস্ব একটা স্পেস তৈরি করেছে। আসলে প্রত্যেক ফিল্ম মেকারকে, প্রত্যেক একটা পেইন্টার বা একজন লেখক তার নিজের স্পেস তৈরি করে, এই স্পেসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বুদ্ধদেব একটা ওর স্পেস তৈরি করতে পেরেছিল এবং ওর শেষ ছবিও আমি দেখেছি উড়োজাহাজ, সেখানেও ফিরে গেছে পুরুলিয়ার ল্যান্ডস্কেপে। সেখানে ওই ধরনের স্পেস। আমি ওকে বললাম তুই বড্ড বেশি ফর্মালিস্ট হয়ে যাচ্ছ। এই না গৌতম কি বলছো, না এই আমার অনেক ঝগড়া হতো, গল্প হতো, মজা হতো, যাই হোক। কিন্তু ওটা ওর পছন্দ ছিল, ওই স্পেসটাকে ব্যবহার করা, একটা সিনেমার একটা অন্য ভাষাকে ব্যবহার করা। ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিল জান্সকোর সেই লং ট্র্যাক শটস, সেটা কিন্তু ফ্যাসিনেট করেছিল, বারবার করে আমাকে অনেক গল্প বলেছে। আর আমার মনে আছে আমরা যখন 82-তে একবার প্রায় 6 উইকসের জন্য আমরা একটা টিম জার্মানি গেছিলাম। তখন আমার দখল হয়ে গেছে, ওর গৃহযুদ্ধ হয়ে গেছে। আমরা কেতন মেহতা ছিল, সৈয়দ মির্জা ছিল, একটা ডেলিগেশন, বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছিলাম। বার্লিনে গ্রেগার, উলরিশ গ্রেগার, উনি বার্লিন ফোরাম ফর ইয়াং সিনেমার প্রধান ছিলেন। উনি ফাউন্ডার উলরিশ অ্যান্ড এরিকা। ওদের আর্সেনাল বলে একটা স্মল থিয়েটার ছিল, সেখানে আমাদের সবাইকে নিয়ে গিয়ে অ্যাঞ্জেলোপোলিসের ট্রাভেলিং প্লেয়ার্স বলে একটা ছবি দেখায়। কোনো সাবটাইটেল নেই, গ্রিক ভাষার ছবি। আমরা প্রায় 2.5-3 ঘন্টার ছবি হতভম্বর মতো হয়ে দেখলাম। কি দেখলাম, দেখো কি অদ্ভুত মিজোসিন, কিভাবে একটা লম্বা শটের মধ্যে কত এলিমেন্টস নিয়ে আসছে, কত কি নিয়ে আসছে। আমার ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আমার ধারণা আঞ্জলিপোলিসেরও কিছু ছাপ ও ছবিতে এসছে। মানে আসলে ফিল্ম মেকারদের তো হবেই, তারা অনুপ্রাণিত হবে বিভিন্ন চলচ্চিত্র দ্বারা, এবং তার রিফ্লেকশন কোনো না কোনো সময় তাদের নিজেদের কাজে ফিরে আসে। তা জান্সকো, তারকস্কি একটা সময় বলে, আমার মনে হয় বুদ্ধ কোয়াইট অ্যাওয়্যার অফ নিউ ইউরোপিয়ান সিনেমা, এবং যেটা ওকে খুব অনুপ্রাণিত করেছিল। আর মানে আমি খুব ফিল ভেরি স্যাড যে আমাদের এতদিনের একজন কলিগ, সহযোদ্ধা ভালো সিনেমার, সে আমাদের ছেড়ে চলে গেলেন। এটা খুবই দুঃখের ব্যাপার। যাই হোক, ওর ছবিগুলো রয়ে যাবে, স্মৃতি হয়ে থাকবে। সব থেকে সমস্যা হচ্ছে সংরক্ষণের অভাব। বেশিরভাগ ছবি, বুদ্ধর অনেক ছবি আমি জানি, আমারও অনেক ছবি নেগেটিভ নষ্ট হয়ে গেছে। I really don't know how the new generation can watch a good print, a restored print. এই যে আপনাদের এই যে মন্টাজটা করলেন, যেগুলো দেখাতে হলো তো ওই লো কোয়ালিটি ডিভিডি থেকে করা নিশ্চয়, কিন্তু আমরা যখন যে ছবিগুলো করেছি সেগুলো তো খুব যত্ন করে তার ফটোগ্রাফি, ইমেজ, সাউন্ড এগুলোকে ব্যবহার করা হয়েছে। বুদ্ধ খুব ডিজাইন করেছিল ওর, বিশেষ করে পরবর্তীকালের ছবিগুলোতে ওর পুরো ছবির যে ভিজুয়াল সাউন্ড খুব সুন্দর, ওয়েল ডিজাইন। সেটার জন্য প্রপার প্রিন্ট, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে, বিভিন্ন ফাউন্ডেশনকে চেষ্টা করতে হবে, আর্কাইভকে চেষ্টা করতে হবে যাতে এগুলো প্রিজার্ভ। এটা খুব দামি কথা বললে গৌতম দা, কারণ এই যে নতুন জেনারেশনকে যদি আমি হঠাৎ করে একটা বলি যে 40 বছর আগেকার সিনেমা, প্রিন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে চোখে যে মানে এত যে সুন্দর, সেটা না হলে কিন্তু মানে দে ডোন্ট। আর এখন আর কি টেকনোলজি এত ইমপ্রুভড, এত অ্যাডভান্সড এখন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব সত্যি খুব দামি কথা। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, আমরা মমদিকেও স্ক্রিনে নিয়ে আসছি, এবং সেই সঙ্গে বুদ্ধদার সঙ্গে তো ছোটবেলা থেকে তোমরা বড় হয়েছো একসাথে, তো নয়, যৌবন বয়সে
হ্যাঁ, মানে ছোটবেলা মানে আমি যৌবনটাকেই ছোট বলছি আর কি এখন। তো আমি বুদ্ধদার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে বুদ্ধদাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার জীবনের দাদা মানে প্রথম প্রেম কি। তো তাতে উনি বললেন 10 বছর বয়সে আমার প্রথম প্রেম ছিলেন মধুবালা, 21 বছর বয়সে গিয়ে আমার প্রথম প্রেম হচ্ছে সিনেমা। তো সেই জিনিসটা নিয়ে কোনো রকম মজার ঘটনা, যেখানে গল্প আড্ডার মধ্যে এই ভালোবাসাটা উঠে এসেছে, আর আড্ডা থেকে তো অনেক কিছু জিনিসের সূচনা হয়। তো সেরকম কোনো স্মৃতি আছে যেগুলো আমরা জানি না কিন্তু তোমরা সবাই জানো? হ্যাঁ, অবশ্যই আছে। সেগুলো তো ভালোবাসিবার দিন গিয়েছে বৃথা, এই শবতোক্তি তুমি প্রকাশ পেন না কখনো। ফলে এটা আমাদের এক বন্ধুর খুব সুন্দর প্রিয় লাইন। অনেক সেসব কথা তো আমাদের মধ্যে হতো, সেগুলো এখন প্রকাশ্যে এনে লাভ নেই, তার কারণ অনেক রকমের ট্যাবুস থাকে, ফলে এটা প্রকাশ্যে না। কিন্তু তবে আমি বলবো যে রোম্যান্টিক না হলে ভালো সিনেমা করা যায় না, গান গাওয়া যায় না, নাচা যায় না, কিছুই করা যায় না। ফলে রোম্যান্টিকতা সাংঘাতিক একটা ব্যাপার। মানে ছোটবেলায় আমরা সবাই রোম্যান্টিক ছিলাম। হ্যাঁ, আমি দখলে মমতা শঙ্করকে নিয়েছিলাম, ওকে খুব ভালো লাগতো বলে। ভারী সুন্দর চেহারা, ভালো অভিনেত্রী, হ্যাঁ, এবং দারুণ অভিনয় করেছিল, দুর্ধর্ষ অভিনয় করেছিল। ফলে ওটা হচ্ছে মানে একটা মানুষের জীবনের বিভিন্ন পর্বে নানা ধরনের রোম্যান্টিকতা বা ভালোবাসা তৈরি হয়। বুদ্ধের সঙ্গে আমরা আড্ডা মেরেছি। একবার ম্যাড্রাসে প্রায় সারা রাত একটা ফেস্টিভ্যালের সময়, তারপরে বললো গৌতম কি 4টে বাজে, আমি ঘুমিয়ে পড়ো। অনেক গেছে। তারপরে যাই হোক, এটা তো মানে আসলে মানুষ বাঁচে, তাকে চলে যেতে হয়, কিন্তু স্মৃতি থেকে যায়। আমার মনে হয় ইভেন সিনেমা হচ্ছে সমস্ত বিশ্বের সিনেমা কালেকটিভ মেমোরিজ অফ পিপল। একদম সত্যি কথা, একদম সত্যি কথা, একদম। হ্যাঁ, খুব খুব দামি কথা বললে। আর মানুষ যেটা খুব সত্যি কথা, যে মানুষ চলে গেলে মানুষের আরেকবার করে পুনর্জন্ম হয়, আরেকবার নবজন্ম হয়। আমাদের মতো মানুষ বা সবাই পৃথিবীর আরেকবার করে সেই কাজগুলোকে যখন ফিরে দেখা হয়, সেখান থেকে আমরা চলে যাচ্ছি। যেহেতু তোমাদের গৃহযুদ্ধর কথা হচ্ছে এবং মমতির কথা হচ্ছে, আমি স্ক্রিনে নিয়ে আসছি আমাদের শ্রদ্ধেয় মমতা শঙ্করকে। Again, মমতা শঙ্কর doesn't need any introduction. গৌতমদার মতো একই রকম এতে, যে পরিবার থেকে সারা পৃথিবী গ্লোবালি আমরা আমাদের বাঙালির গর্ব হিসেবে বলতে পারি, সেখান থেকে একদম মানে উদয় শঙ্কর, অমলা শঙ্কর, মমতা শঙ্কর, আনন্দ শঙ্কর, সমস্ত পুরো পরিবার, যে মানে মমতা শঙ্করের শুরু অবভিয়াসলি নৃত্য শিল্প দিয়ে, সেই ডান্স অ্যাক্ট, সেখান দিয়েই সারা পৃথিবীর কাছে একটা বিশাল বড় চেনা মুখ। আর তারপরে তো সিনেমা আছেই। এবং আমার যেটা মনে হয়, সিম্পলিসিটি উইথ এলিগেন্স, এইটা যদি আমি কম্বিনেশন বলি, যেটা গৌতম দা বললেন একটু আগে, প্রথম মুখ যেটা মনে পড়বে আমাদের শ্রদ্ধেয় মমতা শঙ্কর। শুধু তাই নয়, আমরা সবাই যখন কলেজে পড়তাম আর সিনেমাগুলো দেখতাম, তখন আমরা কিন্তু সবাই মমতা শঙ্করের মতো হতে চেষ্টা করতাম। আমাদের কথা বলার ধরনে, আমাদের হাব ভাবে, মানে ভীষণ ভাবে। নমস্কার। থ্যাংক ইউ। এত বড় কমপ্লিমেন্ট পাওয়ার আমি যোগ্য কিনা আমি জানি না, সত্যি। না, আমরা তো মানে আমরা কেন, সারা পৃথিবী একই কথা বলবে। গৌতম দা তো একটু আগে বললেনই। আর আমি প্রথমে গল্পটা শুনে নি, বরঞ্চ আমরা গৃহযুদ্ধ দিয়ে প্রকাশ্য বলে আমি গৌতম দাকে থামিয়েছি, কাজে গল্পটা না হলে বকা খাবো। আমি না এটাই ভয় পাচ্ছিলাম, কারণ না আমার এই ক্যামেরা দেখলে মানে এইরকম ভাবে কথা বলতে হলেই আমার কথা সব আটকে যায়। আমি না কোথাও কথা বলতে চাই না। হ্যাঁ, সিনেমার জন্য ওই শেখানো ডায়লগ ঠিক আছে, কিন্তু আমি ভীষণ আটকে যায় আমার কথা, আমি সেই জন্য বলতেই চাই না। তবে আজকে যখন গৌতম দাকে তোমরা জিজ্ঞেস করছিলে, মানে গৌতম দার ইন্ট্রোডাকশন হচ্ছিল আর গৌতম দা বলতে আরম্ভ করেছিলেন, আমি বললাম হায় কপাল, এই কথাটা আমি বলবো বলে ঠিক করেছিলাম। গৌতম দা যদি সেটাও বলে দেয় তাহলে আমার আর কিছু বলার থাকবে না। না, সত্যি সত্যি জানা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন আছে, ঠিক সময় ঠিক এডিট করে দিলাম, বলো।
হ্যাঁ, একদম ক্রমশ তো কাজ একদম ওটা বড় ডিরেক্টরের ক্রেডিট একটা। একেবারে। এবং মানে কি, আহ, এই ঘরোয়া যদি ঘরের মধ্যে আড্ডা হতো, এখন অনেকটা সেই ফিলের মধ্যে চলে এসেছি, যে যখন একজনকে আমরা থামিয়ে আরেকজন কথা বলতে পারি, সেটা আমার পক্ষে খুব সহজ হয়। মানে নালে আমি কিরকম একটা ভয় পেয়ে যাই কথা বলতে। তো আহ গৌতমদার কথা আমি এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম, আহ কারণ আমি গৌতমদার একজন বিরাট ফ্যান সব দিক থেকেই। আমরা সবাই। যদিও আজকে বুদ্ধদেবদার ব্যাপার, তো বুদ্ধদেবদার আমি প্রথম ছবি যেটা দূরত্ব, সেটাতে আমি তখন মৃগয়া করেছি, আর তারপরে সিলোনে একটা শ্রীলঙ্কার একটা ছবিতে সেইটা করতে গেছিলাম। তো তখন আমাকে কেউ কি করে, গৌতম দাই জানবেন কি করে কে আমার মানে হয়তো মৃগয়া দেখেছেন তার আগে বুদ্ধদেবদা। তো হঠাৎ একদিন ওই স্ক্রিপ্ট নিয়ে এলেন, এসে আমাকে বললেন যে এরকম আমি একটা ছবি করছি, আমি আপনাকে চাই। তখন আপনি আপনি বলছেন, আপনাকে চাই এই। তো তখন আমি না মৃণালদাকে সবকিছু জিজ্ঞেস করতাম, কারণ উনি আমাকে প্রথম মানে ইন্ট্রোডিউস করিয়েছেন। কারণ আমি ফিল্ম সম্বন্ধে আমি কিছুই জানতাম না, মানে পুরো কিভাবে কি হয় এখনো জানি না, তো তখন আরোই জানতাম না। তো এক তখন আমি আমি বুদ্ধদেবদাকে বললাম, উনি আমাকে গল্পটা বললেন, মানে চরিত্রটা আর গল্পটা বললেন, স্ক্রিপ্টটা শুনিনি তখন। তো আমি বললাম আমাকে একটু সময় দেবেন, আমি আপনাকে জানাবো। বলে আমি মৃণালদার কাছে গেলাম, মৃণালদাকে জিজ্ঞেস করলাম যে মৃণালদা, বুদ্ধদেব দাশগুপ্ত বলে একজন আমার কাছে এসছেন এই একটা ছবির নিয়ে, প্রপোজাল নিয়ে, তো আমি কি করব? তো মৃণালদা বললেন, দেখো তোমার যদি স্ক্রিপ্টটা শুনে যদি পছন্দ হয়, আর তোমার যদি ক্যারেক্টারটা পছন্দ হয়, তো তুমি দেখো, করতে পারো, যদি তোমার পছন্দ হয়। তো তারপরে আমি স্ক্রিপ্ট শুনলাম, স্ক্রিপ্ট শুনে তারপরে চরিত্রটা আমার পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে আমি হ্যাঁ বললাম, এবং তারপরে দূরত্ব শুরু হলো, দূরত্ব হয়েও গেল। এরপরে বুদ্ধদেবদা আমার কাছে এলেন, এখানে গৌতমদা আসছেন। গৌতমদা, আসছি তোমার কাছে এবার। তো উম ওখানে আহ গৃহযুদ্ধ স্ক্রিপ্টটা, এটা ওনার দ্বিতীয় ছবি। গৌতম দা, গৃহযুদ্ধই তো ওনার দ্বিতীয় ছবি। হ্যাঁ, তো গৃহযুদ্ধের জন্য উনি আবার আমার কাছে এলেন। নিম অন্নপূর্ণা তারপর না, নিম অন্নপূর্ণা থার্ড বোধ হয়। না না না, গৃহযুদ্ধ। মামা আই এম শিওর, কারণ নিম অন্নপূর্ণা যখন করছে, তখন আমি মা ভূমি করছি, তারপরে দখলের পরপরই গৃহযুদ্ধ। মানে ওর থার্ড ছবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তার আগে নিম অন্নপূর্ণা হয়ে গেছে। তারপরে হ্যাঁ, তারপরে তাহলে গৃহযুদ্ধের সময় উনি আবার আমার কাছে এসছেন। তখন আমি ওনাকে বললাম, আহ এটা উনি আমাকে গল্পটা শোনালেন গৃহযুদ্ধের, এটা খুবই ভালো লাগলো। তো ওখানে আরেকজন অঞ্জনের করার কথা ছিল, এবং আরেকজনেরও করার কথা ছিল। তো যে কোনো কারণে সে করেননি সেই রোলটা, মানে সন্দীপনের রোলটা। সন্দীপনে, হ্যাঁ, সন্দীপনের রোলটা ও করবে না বলল। তখন বুদ্ধদেবদার মাথায় হাত, বুদ্ধদেবদা আমাকে বললেন যে মম, আহ কি করি বলতো, এই লাস্ট মোমেন্টে বলছে যে আমি এটা করব না, আমি কি করি? তো এর মধ্যে আমি গৌতমদার, মানে আমার গৌতমদার সঙ্গে প্রথম কাজ করা, এবং গৌতমদারও প্রথম ফিচার ফিল্ম দখল, না গৌতমদা, মা ভূমির পরে দখল সেকেন্ড, মা ভূমি সেকেন্ড। তো দখলের জন্য গৌতমদা যখন আমার কাছে এসছিলেন, তো গৌতমদা যখন আমাকে দখলের স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছেন, আমি না, মানে আমি খুব মন দিয়ে স্ক্রিপ্ট শুনি, কিন্তু গৌতমদা আমাকে অন্যমনস্ক করে দিয়েছিলেন। আমি না স্ক্রিপ্টটা শুনতে শুনতে গৌতমদা যেভাবে
করছেন, আমি কোথায় যেন স্ক্রিপ্টটা শুনতে শুনতে না আমি না গৌতম দার মানে মুখটা দেখছি, অ্যাক্টিংটা দেখছি, করে আবার পরে আবার স্ক্রিপ্টে ঢুকে এসেছি। ততক্ষণ আমি না গৌতম দার অ্যাক্টিং এ হারিয়ে গেছিলাম। তারপরে এসছি হঠাৎ, তারপরে দখল করা হয়ে গেছে। গৃহযুদ্ধের সময় যখন বুদ্ধদেব দা এই ঝামেলার মধ্যে পড়েছেন, অ্যাক্টর পাচ্ছেন না, আমার হঠাৎ গৌতম দার কথা মনে পড়লো। ওই স্ক্রিপ্ট পড়ার সময় গৌতম দার অ্যাক্টিং দেখেছি। আমি বললাম যে বুদ্ধদেব দা, একজনের নাম আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে গৌতম দা। বলছে গৌতম মানে? আমি বললাম হ্যাঁ গৌতম ঘোষ। ও অ্যাক্টিং করবে? আমি বললাম, ও আমার স্ক্রিপ্ট যখন পড়ছিল আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, তো আমার মনে হয় মানে মানে ওনাকে বলে দেখতে পারেন। তো বলে আচ্ছা ঠিক আছে চলো। এই যাওয়া গৌতম দার কাছে, এবং মানে গৌতম দা যে কি ভালো করেছিলেন, এবং মানে সেটা তো সবাই জানে যে মানে ওই রোলটা যেন গৌতম দার জন্যই ছিল। তো একদম, আমি একদম। আমি বলবো গৌতম দার মানে সবকিছু নিজে করেন, বেশিরভাগ জিনিস ছবির সবকিছু নিজে করেন, কিন্তু কোথাও গৌতম দার কোনো ক্রেডিট আমি নিতে পারবো না। এই একটা ক্রেডিট নিতে পারবো যে গৌতম দাকে প্রথম ছবির জন্য আমি ইন্ট্রোডিউস করেছিলাম, কাস্টিং সেইটুকু ডিরেক্টর, বলতে পারবো। কাস্টিং ডিরেক্টর। আর তারপরে গৌতম দা কত অভিনয় করেছে, মানে এখনো করে যাচ্ছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ। আমি আমি তো আমি আর হ্যাঁ মামুদি। তবে আমি এটা বলতে পারি, গৌতম দা দখলে আমাকে যেভাবে মানে স্ক্রিপ্ট পড়ার সময় আমি গৌতম দাকে যা দেখেছিলাম, যেরম দেখেছিলাম, আমি তার শিখি 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 মানে একেবারে এতটুকুও করতে পারিনি। মানে এইটা গৌতম দার সব বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বলে মামুদি, এটা কারণ গৌতম দা এই কথা সেদিন আমাকে আলোচনা করে সত্যি বলছিলেন, বলছি। বুদ্ধদা আমাদের যা দেখিয়েছিলেন আমি তার, ওটা সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা উত্তম কিন্তু কুমার। আমাদের খুব ভালো লেগেছে, আমরা যে শিশুটুকু আমরা স্ক্রিনে দেখতে পাই একদম সেই শিশুটুকু দেখেই আমরা মুগ্ধ হয়ে যাই। একদম একদম একদম। সেটা ওপরে কেউ করান, তিনি করান। আমরা আমরা খুব আমরা খুব মজা করে শুটিং করেছিলাম। মাঝে মাঝে আমি মমো বুদ্ধকে র্যাক করতাম, ওর সঙ্গে বদমাশি করতাম। হতো না দাদা? হ্যাঁ, কিরকম করে র্যাক করতে একটু বলো দর্শক। আমাদের একবার তো গৌতম অনেক রকম মজা হতো আর কি, কারণ ও মানে একটা পরিচালক তো ইমোশনাল হয়ে পড়ে, সেগুলো নিয়ে আমরা ঠাট্টা করতাম। কিন্তু মানে এটা ঠিক যে আমরা কিন্তু সকলেই চাইতাম ছবিটা ভালো। হ্যাঁ, অনেক রকমের সমস্যা থাকে ছবির মধ্যে, আমরা মজা করেছি, কিন্তু আমরা সবাই মনে প্রাণে চেষ্টা করেছি যাতে ফিল্মটা ভালো হয়, সেই মতো চরিত্র চিত্রণ করা, ভালো করে অভিনয় করা। তবে খুব মজা করি, যারা আমাদের মানে খুব মজা হয়েছে। তো গৌতম দার আমার একবার মনে আছে, আমাদের একটা একটা ইতে লা ক্যাফে বলে লেক মার্কেটের মানে রাসবিহারী অ্যাভিনিউতে, ওখানে একটা শুটিং হচ্ছে আমাদের, গৌতম দার আর আমার সেদিন কাজ। তো সেখানে মানে বুদ্ধদেব দার সঙ্গে আমার মনোমালিন্য অনেকবারই হয়েছে, কিন্তু ওই গৌতম দা যেটা বললেন যে ভালোর জন্যে, ছবিটাকে আরো ভালো করার জন্যই সেই মনোমালিন্য হয়েছে। তো সেখানে একটা ডায়লগ ছিল, সেই ডায়লগটার না আমি না মানেটা বুঝতে পারছিলাম না, আর আমি না মানে না বুঝলে না আমি অ্যাক্টিং করতে পারি না। মানে আমি বুদ্ধদেব দাকে বললাম যে বুদ্ধদেব দা, এই ডায়লগটা আমি কেন বলছি, এটা কেন বলবো, না তুমি বলো। আমি বললাম হ্যাঁ না আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আপনি আমাকে আমি কি মন নিয়ে, একটা কথা অনেক রকম ভাবে বলা যায়, কিন্তু আমি এটা কিসের জন্য বলছি বললে আমার সুবিধা হবে। এবার মানে বুদ্ধদেব দা যেটা বলছিলেন আর আমি যেভাবে ভাবছিলাম ওটা ক্ল্যাশ করছিল, এবং আমাদের কিছুতেই আমার আমার ইমোট করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল যে আমি কিভাবে ওই এটা করবো। তো সেখানে আমরা সেদিন একটু
মানে বুদ্ধদেবটাকে আমি বললাম, গৌতম দাকে বললাম, গৌতম দা আমাকে যতক্ষণ না উনি বোঝাতে পারবেন আমি কিন্তু করব না। একদম মনে আছে আমার। তারপরে আমি বললাম যে না, অনেক, গৌতম দা এসে বললো চলো চলো করে দিই চলো। তারপরে আমরা সব আবার মানে খুব খুশিতে আমরা সবাই শুটিং করলাম। তো খুব এই মজার মজার ঘটনাগুলো মনে পড়ে। গৃহযুদ্ধতে আরেকটা মজা হয়েছিল, না সেটা কি অঞ্জন কি আসবে? হ্যাঁ, অঞ্জনদাকে আমি তাহলে বলছি, অঞ্জনদাকে বলেছি আসার জন্য। তাহলে তখন হ্যাঁ। তখন বলবো অঞ্জনের আচ্ছা। যদি মনে ক্রমশ থাকে। প্রকাশ। একটা প্রশ্ন করছি দিদি, একটা প্রশ্ন হ্যাঁ, করছি, হ্যাঁ। সেটা হচ্ছে গৃহযুদ্ধে তুমি যে রোলটা করেছিলে, হ্যাঁ। সেই মানে যে অর্থনৈতিক পরিবেশটা ওখানে দেখানো হয়েছিল, তার সঙ্গে তো তোমার বাস্তবিক জীবনে তো ওই পরিবেশের সাথে তো তোমার পরিচয় নেই। তো সেখানে বুদ্ধদা অ্যাজ এ ডিরেক্টর তোমাকে কিভাবে হেল্প করেছিলেন? অর্পিতা, আমি একটা কথা বলছি, আমি হয়তো ঈশ্বরের আশীর্বাদে আমি সাই বাবাকে মানি ভীষণ, সত্য সাই বাবাকে। তো আমি, আমার মনে হয় আমি খুব লাকি যে এরকম একটা পরিবারে আমি জন্মেছি। কিন্তু আমার বাবা মা এত সাধারণভাবে আমাদের মানুষ করেছেন, এতটাই সাধারণভাবে, আমি বলবো যে অনেক মানে অনেক অত্যন্ত সাধারণ ঘরের ছেলেমেয়েরাও এত সাধারণভাবে মানুষ হয় না কোন রকম। এবং আমাদের লাইফ স্টাইল মানে এখন আমি ধীরে ধীরে রিকালেক্ট করতে পারি যে তখন বাবা মা এক এক সময় এরম হয়েছে যে প্রচুর প্রাচুর্য আমাদের, আবার এক এক সময় হয়েছে যে এক মা পরে আমাদের মানে এক একটা জিনিস মনে পড়াতে হয়তো মাকে বলেছি, তখন মা বলেছেন যে বাবার হাতে লাস্ট 10টা পয়সা এনে দিয়েছেন যে কালকে কোথা থেকে বাজার হবে আমরা জানি না, কিন্তু এরম অবস্থাও গেছে। তো সেই জন্য বোধহয় আমার কিন্তু আমি বোধহয় বাকিংহাম প্যালেসে গিয়েও আমি যত কমফোর্টেবলি থাকবো ততটাই ইফ নট মোর কমফোর্টেবলি থাকবো একটা অত্যন্ত মানে সাধারণ কুড়ে ঘরে গিয়ে থাকতেও। সুতরাং এবং আমি কেন জানি না আমি অনেক বেশি নিজেকে অ্যাট হোম ফিল করি যখন একটা সাধারণ চরিত্র আমার মধ্যে আমাকে আমাকে দেওয়া হয়। আমি আমি সত্যি বলছি, আমি রিসেন্টলি একটা ছবি করেছি, হয়তো নামটা করা ঠিক হবে না, এবং আমি সেই ডিরেক্টরকে ক্রেডিট দেবো যে সে আমাকে ওই রোলে কি করে ভাবলেন, এবং সেখানে একেবারেই অন্য চরিত্র, and it was a challenge for me to play that part. কিন্তু I was not comfortable. সেটা খুব মানে ভীষণ অ্যারোগ্যান্ট, ভীষণ অন্যরকম একটা চরিত্র। কোথাও আমার সেই চরিত্রের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে খুব মুশকিল হয়ে যায়, whereas I can identify myself very easily with these sort of characters, যেটা আমি দূরত্বতে যেরকম করেছি বা গৃহযুদ্ধ, ইভেন ফর দ্যাট ম্যাটার দখল, আমার ভীষণ কি জানি আমার ভীষণ কাছের চরিত্র মনে হয় এইগুলোকে, আমি জানি না ফর হোয়াট রিজন। একটা জিনিস আমাদের সবসময় মনে হয়, এই সিনেমাগুলো আমরা যখন দেখেছি তখন আমরা সব কলেজে পড়ি, তো যার জন্য আর এখন যখন দেখি তখন মনে হয় কলেজে যখন পড়তাম আর যখন দেখতাম তখন সত্যি বলছি মানে তখন তো সমাজটা ঠিক আমরা ওই 70-এর বিক্ষুব্ধ সমাজকে আমরা দেখিনি, আমরা দেখেছি 90s এর মাচ মোর সেটল, যদিও তখন নানা রকম রাজনৈতিক পারিপ্রেক্ষিকে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমরা যেটা দেখেছো সেটা আমরা দেখিনি। তো কাজেই তখন মনে হতো এই জিনিসগুলো তোমরা কতটা ন্যাচারালি করেছো, কারণ তোমরা পরিবেশটাকে চতুর্দিক থেকে দেখেছো এবং সেটাকেই তোমরা সবাই আর্কাইভ করে রেখেছো, এবং তার জন্য আমরা সবাই মানে ভীষণ ভাবে গ্রেটফুল। আমার শুধু সেটাই মনে হয়, মানে আমাদের দুজনেরই আমরা যখন আলোচনা করি
সেটাই আমাদের বারবার মনে হয় যে সময়টাকে যে তোমরা ধরে রেখেছো এবং সেটা আমরা যে পরবর্তী প্রজন্মকে দেখাতে পারছি, সেটা আমাদের কাছে একটা বিশাল বিশাল উপহার অ্যাকচুয়ালি। অর্পিতা, তুমি যেটা বললে এটাই ঠিক। আমার মনে হয় গৌতম দাও আমার সঙ্গে এগ্রি করবে যে সত্যি আমরা একটা বিশাল সময়কে দেখেছি অনেক আগে থেকে, এবং এখন অবধিও দেখছি, এবং চেঞ্জেস গুলো আমরা দেখছি। কিছু কিছু সময় ভীষণ অসুবিধে হচ্ছে, স্পেশালি আমি জানি না গৌতম দাদের কিরকম হচ্ছে, আমার অনেক কিছুতে নিজেকে মানিয়ে নিতে ভীষণ অসুবিধে হয় এখন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় এটাই জীবন, মানে যেরম যেরম আসবে এক একটা চ্যাপ্টার জীবনের এক একটা আমরা পেরিয়ে আসছি। এবং উই আর সো লাকি যে এই যে প্যান্ডেমিক, এইটা আমি বলবো যে আমি বলবো কয়েকশো বছর আগেও কেউ দেখেননি। আমাদের ঠাকুমা, মানে ঠাকুরদাদা, তার ঠাকুরদাদার আমলেও এই এই সময়টা দেখার সুযোগ পাননি, যেটা আমরা সেটাকে দেখতে পাচ্ছি। সেটার থেকেও আমরা অনেক কিছু, আমরা তার ভালো দিক খারাপ দিক সবকিছু দেখছি। তো আমার মনে হয় সেটা আমাদের এই পরিধিটাকে আরো বাড়াচ্ছে, এই যে আমরা নিশ্চয়ই একদম একদম খুব সত্যি কথা। অঞ্জনদা একটু পরেই জয়েন করছে। আমি একটু যেহেতু আমরা গৃহযুদ্ধের কথা বলছি, বুদ্ধদেব দা আমাদের সঙ্গে ছিলেন গত বছরে সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী নিয়ে, এবং গৃহযুদ্ধ নিয়ে অনেকগুলো কথা হয়েছিল। আমি একটু সবাইকে, দর্শকদের এবং তোমাদেরও ভালো লাগবে শুনতে। সত্যজিৎ রায়কে আমি মানিক দাই বলতাম, কিন্তু ওর সঙ্গে আমার এক ধরনের ঘনিষ্ঠতা ছিল। আর বেশ কিছু সময় দুজনই আমরা আমাদের ছবি নিয়ে বিদেশে থেকেছি। আমি এটা বলতে পারি যে ওর ছবি দেখে এখন আমি মুগ্ধ হই, যেটা অনেক ক্ষেত্রে আমি হই না। অনেকের ছবি দেখেও সমসাময়িক, কিন্তু ওর ছবি দেখে হই। কয়েকদিন আগেই আমি অপুর সংসার দেখছিলাম। খুব সহজ ভাবে তৈরি একটা ছবি, অসম্ভব সিম্পল একটা ন্যারেটিভ, কিন্তু কি অসামান্য এক ছবি যে এখনো আমাদের ভীষণভাবে আবেগতাড়িত করে। নিশ্চয়ই। আমি পথের পাঁচালী যখন হয় তখন আমি ছেলে মানুষ, স্কুলের কিছু ক্লাসে পড়ি, ফলে আমিও কন্টেম্পোরারি এটা বলা বোধহয় ঠিক হবে না, আমার চেয়ে অনেক আগে উনি ছবির কাজ শুরু করেছেন। তবে একটা সময় এসে আমি ওকে ধরে ফেলেছিলাম। আমরা একই সময় কাজ করি, আমরা পাশাপাশি দুটো নিউ থিয়েটার স্টুডিওর এন্টিওয়ানে দুটো ঘরে পাশাপাশি এডিট করছি, এমন দিনও গেছে। আর বিদেশে একসঙ্গে ছবি নিয়ে আমরা গেছি। এমনও হয়েছে আমার ছবি গেছে ভেনিসে, ভেনিসে জুরি। তো আপনি যেমন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জুরি ছিলেন। আমি তো অনেকবার জুরি হয়েছি, তবে মানিকদার বহুবার জুরি হয়েছেন, অসংখ্যবার জুরি হয়েছেন। ওকে নিয়ে টানাটানি হতো বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালে। আমিও অনেক ফেস্টিভ্যালে জুরি হয়েছি, জুরি চেয়ারম্যানও হয়েছি। আর আমার একটা জিনিস মনে হয়, মানিকদা কিন্তু অসামান্য একজন মানুষ ছিলেন। শুধু যে একজন খুব বড় মাপের ফিল্ম মেকার ছিলেন এখানে কথাটা শেষ করে দিলে ঠিক হবে না। আমি ওকে মানুষ হিসেবে দেখেছি খুব কাছ থেকে। আমার মনে আছে ভেনিসে সে বছর গৃহযুদ্ধ কম্পিটিশনে আছে, উনি জুরিতে আছেন। ওর খুব প্রিয় ছবি গৃহযুদ্ধ, অনেক জায়গায় গৃহযুদ্ধ নিয়ে কথা বলতেন উনি, সে সময় লিখেছেন গৃহযুদ্ধ নিয়ে। তো ওর খুব আশা ছিল গৃহযুদ্ধ মেইন অ্যাওয়ার্ড সেকশনে বড় একটা অ্যাওয়ার্ড পাবে। হয়নি সেটা, কিন্তু ওটা বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছিল। মানিকদা ফিরে এসে কলকাতায় নেমেই বলেছিলেন ওর দুঃখের কথা, যে এই ছবি অ্যাওয়ার্ড পেল না, খুব মন খারাপ হয়েছিল। তারপর আমার খুব খারাপ লেগেছিল, মানিকদার কথা খুব মনে হয়েছিল একবার 2000 সালে, তখন উনি
দিন আমাদের মধ্যে। 2000 সালে যখন আমার ছবি উত্তরা আবার ভেনিসে সে বছর মেন সেকশনে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেল, তখন কিন্তু মানিকদা নেই। আমার বারবার মানিকদার কথা মনে হচ্ছে। মানিকদা আমার মনে হয় যে খুব বড় মাপের একজন, খুব আন্তর্জাতিক মানের অন্যতম শ্রেষ্ঠ ফিল্ম মেকার, এটা বললেই আমাদের কথা ফুরিয়ে যায় না। আমি দেখেছি যে অসামান্য একজন মানুষ ছিলেন, এবং যখন ওর মনে হতো যেটা বলার সেটা উনি বলতেন। ভালো না লাগলেও বলতেন, ভালো লাগলেও বলতেন, ভালো লাগলেও তো বলতেন। আমরা সবাই দেখলাম বুদ্ধদার একটা মানে খুবই আমাদের একটা গৃহযুদ্ধ নিয়ে তোমাদের যেটা, যেহেতু তোমরা দুজনে গৃহযুদ্ধ, অঞ্জন দাও জয়েন করছে খানিক্ষণের মধ্যেই। আমরা অর্পিতা আরেকটু প্রশ্ন করে নিচ্ছে, একটা কথা জিজ্ঞেস করছি দিদি। ঋতুপর্ণর সাথে তোমার নাচ বেসড তুমি সিনেমা করেছো, আমার একটা প্রশ্ন আছে। বুদ্ধদা তো বহু সময় ছৌ নাচ বা ধরো ফোক ডান্স বা ফোক মিউজিক ভীষণভাবে ইউজ করেছেন। কখনো কি এরকম আলোচনা তোমাদের মধ্যে হয়েছিল যে নাচ বেসড, তুমি যেহেতু বুদ্ধদার বেশ কিছু সিনেমায় করেছো, কখনো কি এরকম আলোচনা হয়েছিল যে তোমার আর একটা দিক যেটা রয়েছে, যেটাই প্রিডমিনেন্টলি তুমি শুরু করেছো, সেটা নিয়ে কখনো কোনো সিনেমা করার কথা? না, তখনও বোধহয় উনি নাচ বেসড কোনো ছবি ভাবেননি। আর ঋতুপর্ণরও ওটাতে নাচ ছিল আবহমানে, কিন্তু নাচ বেসড ঠিক না, ওটা অ্যাক্টিং আর ফিল্ম নিয়ে বেশি। হ্যাঁ, কিন্তু তোমার নাচটা আমরা ওর মধ্যে দেখতে পেয়েছিলাম, যেমন আগন্তুকে তোমার একটা একটুখানি ঝলক আমরা পেয়েছিলাম। আমি সেই জন্য মানে ওটা আগন্তুকে আবহমানে, ওটাতে আবার আবহমানে আছে। আর আমি তপন সিনহার সঙ্গে আমার মানে ওনার ছবিতে অভিনয় করা হয়নি, কিন্তু সফেদ হাতি বলে তপন সিনহা একটি ছবি করেছিলেন, এবং সেটাতে একটা বাচ্চাদের নাচের সিকোয়েন্স ছিল। তো সেটার জন্য উনি আমাকে বলেছিলেন, মম তুমি এটা করো, মানে নাচটাকে কোরিওগ্রাফ করে দাও। এবং সেখানে একটা ছিল বনদেবী বলে একটা ক্যারেক্টার ছিল, তো সেইটা উনি বললেন এটা তুমি করো। তো খুব সুন্দর। আমার সফেদ আমাদের, আমরা যখন স্কুলে পড়ি আমরা মানে কতবার দেখি, এই সিকোয়েন্সটা খুব মনে আছে। অঞ্জন দা শুনতে গেছেন, আমি অঞ্জন দাকে অ্যাড করে নিচ্ছি যেহেতু আমাদের গৃহযুদ্ধ সবাই রয়েছেন এবং বুদ্ধদা। তো আমরা অ্যাড করতে চলেছি শ্রদ্ধেয় অঞ্জন দত্তকে, এগেন হু ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন, বিট মিউজিক, বিট অ্যাক্টিং, বিট ফিল্ম ডিরেক্টিং, মাল্টিফ্যাসেটেড, মাল্টি ট্যালেন্টেড। কিন্তু শুরুটা সেই জায়গাতে, শুরুটা একই সঙ্গে মমতা শঙ্কর যেখান থেকে শুরু করেছেন, গৌতম ঘোষের সেই জায়গা থেকে শুরু, মৃণাল সেনের চালচিত্র থেকে শুরু যাত্রা অঞ্জনদার, এবং তারপরে ছবি যেখানে আসছে সেখান থেকে গৃহযুদ্ধ, দ্য ভেরি নাইস ক্যারেক্টার অফ বিজন। তারপরে বিজন, সন্দীপন আর নিরুপমা একসঙ্গে করে নিচ্ছি। সো প্লিজ ওয়েলকাম শ্রদ্ধেয় অঞ্জন দত্ত। নমস্কার দাদা। নমস্কার। আমরা একটা কেমন আছো? গৌতম ভালো আছো? ভালো আছো? মামা ভালো আছে? ভালো। সব ডিজিটাল উইন্ডোতে দেখা হয়, এমনি দেখা হয় না। ভেরি সময়টা পাল্টে যাবে, ঠিক হবে, ধৈর্য রাখতে হবে। একটু আগেই তুমি বললে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, তো সময় পাল্টাবে, শুধু আমাদের ধৈর্য রাখতে হবে। দেখো এটাও কিন্তু একরকম অন্যভাবে পাওয়া, আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আজকে ধরো ইউএসএ থেকে সবাই দেখছেন, ইউকে, ইন্ডিয়া, বাংলাদেশ, এটাও তো একটা এরকম ভাবে তো আগে তো ভাবা যেত না একটা জায়গার মধ্যে আমরা প্লেন ভাড়া দিতে হচ্ছে, প্লেন ভাড়া দিতে। এখন কিন্তু দাদা তার উপরে হচ্ছে
সব জায়গায় রুল ঢুকতে বেরোতে 2 সপ্তাহের ছুটি 4 সপ্তাহ করতে হচ্ছে, সেটা একটা বিশাল বিপদ। সত্যি কি কোয়ারেন্টাইনের যা সাংঘাতিক। নিয়ম এখন এতে। হ্যাঁ, রঞ্জন দা, থ্যাংক ইউ ভেরি মাচ এগেন, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আমি একটু জিজ্ঞেস করে নেব, তোমার গৃহযুদ্ধতে চালচিত্রর পরেই তোমার গৃহযুদ্ধ একই মানে অনেকটা মোরাললেস সেম, ওইখান থেকে মৃণাল সেনের হাত ধরে যখন শুরু, তখন তোমার যে গৃহযুদ্ধর যে একটা ওই যে মানে পরিস্থিতি তখন, যে নক্সালাইট মুভমেন্ট এবং একটা মানে উত্তাল তখন সমাজ, আমরা তখন খুবই ছোট, আমরা সেভাবে তখন দেখিনি, আমরা সিনেমার মাধ্যমে বুঝতে পেরেছি যে গৃহযুদ্ধ যেখানে যেখানে কিরকম ভাবে সমাজের যে একটা 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 উত্থান পতন, একটা তোলপাতার চলছে। তুমি একটু জেনে নেবো যে তোমার প্রথমে বুদ্ধদেবের সঙ্গে ফার্স্ট যে এক্সপিরিয়েন্স ভায়া গৃহযুদ্ধ। আমি প্রথমে একটা একটা এখানে একটা ভুল তথ্য আছে, সেটাকে একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে যে 1980 সালে না না না, আমি তারও আগে বলছি। 1980 সালে যখন আমি একটা নাটক করছিলাম, মারা সাদ বলে, পেটার ভাইসের খুব বড় নামটা একটা নাটক, তখন বাংলায় করছিলাম, মানে অ্যাডাপ্ট না করে আর কি। তো তখন ব্যাক স্টেজে মানে প্রথম শো হচ্ছে ব্যাক স্টেজে আমার বন্ধু সম্বিত সিনেমাটোগ্রাফার বুদ্ধবাবুকে নিয়ে আসে। ব্যাক স্টেজে হয়ে যাওয়ার পর বুদ্ধদেব দাশগুপ্ত, এই প্রথম আমার দেখা। সিনেমার লোকেদের আমি ছিলি না তখন। তো আমাকে বললো, তুই সিনেমায় পাঠ করবে? আমি খুব হারা হয়ে গেলাম। হ্যাঁ, আমার তো সিনেমায় পাঠ করার ইচ্ছে ছিল, আমার তো থিয়েটার করার কোনো ইচ্ছে ছিল না। আমি সিনেমায় নাম, মানে আমাকে বলা হলো, তুমি সিনেমা করলে তোমাকে দেখে ডিরেক্টররা, তুমি থিয়েটার করলে ডেকে ডিরেক্টররা তোমার সিনেমায় পাঠ দেবে। অজিতদা বললো যে তুমি এসব করলে হবে না, আস্তে আস্তে ঘুরে তো লাভ নেই, অজিতেশ বন্দ্যোপাধ্যায় তুমি করো, আমি যেরকম করেছি, এবং তো সবাই ভালো করলে ডিরেক্টররা ডাকে। তো আমি থিয়েটার করছি নিজেই দিকে। তো বুদ্ধদেব দাশগুপ্ত এসে আমার বললেন প্রথম, তাই বললো হ্যাঁ। তো তখন বললো, আমি একটা ছবি করছি, সেটা সিনেমাটোগ্রাফার হচ্ছে এই ছেলেটি, আমার তোর অভিনয় খুব ভালো লেগেছে, আমার বাড়িতে এসো। তো আমি গেলাম, কথা হলো। কিন্তু এই ছবিটা মানে তখন অ্যাপ্লাই করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, টাকা আসবে। এই টাকা আসার আগেই মানে বেশ সময় হচ্ছিল, আমার বাড়ি প্রায় তখন ওই ওনার লেক রোডের বাড়িতে যেতাম, এবং আমার নাটকটা একাডেমি থেকে বার করে দেওয়া হলো, বলা হলো না, এটা খারাপ নাটক দেখানো যাবে না, তো অপসংস্কৃতি রয়েছে খুব ভীষণ বেশি, সব করছে। আমরা তখন নাটকটা নিয়ে চলে গেলাম একটা কারখানায়, রডন স্ট্রিটের, পার্ক স্ট্রিটের কাছে। সেইখানে নাটকটা মৃণাল সেন দেখতে এসে আমায় বললেন, তুমি সিনেমা পাঠ করবে? তাই বললাম যে হ্যাঁ। তো বললো ঠিক আছে, তাহলে তুমি চলে এসো, সামনের সপ্তাহে শুটিং। বলে মৃণাল দা গিয়ে আমার চুল কেটে আমি মৃণাল সেন ছবিতেই নেমে গেলাম। কিন্তু বুদ্ধদাকে গিয়ে বললাম, চালচিত্রতে বুদ্ধদাকে গিয়ে বললাম, বুদ্ধবাবু আমি এটা একেই, তুমি আমার ওটা করছো কেন? আমি তোমাকে প্রথম না আমার করতে বল, বলে আচ্ছা করো কি রোল টোল জেনে। আমি মৃণাল সেনের ছবিতে করে, মৃণাল সেনের ছবি রিলিজও করলো প্রথম, আমি বিদেশে গেলাম, একটা ছোট অ্যাওয়ার্ডও পেলাম। কিন্তু আমাকে প্রথম দেখেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত আর কি। এবং আমার এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা বলা হয় না, কেউ জানে না, সবাই ভাই প্রথম না আমরা তো এইভাবেই জানি যে মৃণাল সেন চালচিত্র, না হ্যাঁ অবভিয়াসলি তিনি প্রথম আমাকে রিলিজ করেছিল তার ছবি প্রথম, কিন্তু 11 মাসের মধ্যে আমি টক করেছিলাম টিমে, যেটা গৌতম বললো যে গ্রীষ্মের স্মৃতি, বুদ্ধদেব দাশগুপ্ত, এইটা কিন্তু চলচ্চিত্র প্রথম রিলিজ করে, প্রথম শুটিংও হয়। আর আমার গৃহযুদ্ধের সময় যখন যাওয়া হচ্ছে, তখন গৌতম ঘোষ পাঠ করার কথা না, আমার প্রচন্ড ইচ্ছে সন্দীপনটা করবো, ওই চরিত্রটা করবো, আমার ভীষণ ইচ্ছে, আমার ইচ্ছেটাই বলতে পারছি না। আমি তখন ভাব হয়ে গেছে অনেক বুদ্ধদার সঙ্গে। আমি বললাম আমাকে ওইটা দিন না, বলো না ওটা তোমাকে একেবারেই মানাবে না। আমি না ওটা দিন, তুই বাইক চালাতে পারো, আর আমি শিখে নেবো, আমি বলছি ওটা দিন, ওটা একটা মরে যাচ্ছে একটা লোক, একটা ডাইনামিক ক্যারেক্টার,
এই বদমাইশ লোকটা আমি করবো না, সোল্ড আউট। তারপরে বললো যে না, ওটা গৌতম ঘোষ করছে। আমি তো কি করবো, গৌতম ঘোষ বলে আর কিছু বলা গেল না, আমাদের থেকে অনেক বড় সে ডিরেক্টর, যে অনেক বড় মানে বয়সের থেকেও মানে সম্মানে বা পপুলারিটিতে অবভিয়াসলি অনেক বড়। বাট আমার মনে হয়েছিল যে আমার ইচ্ছে ছিল, কিন্তু আমার গৌতম এর অভিনয় খুব ভালো লেগেছিল, মানে আই রিয়েলি লাইক মানে হিজ অ্যাক্টিং এন্ড গোটা ছবিটাই আমার খুব ভালো লেগেছিল। আমার টাইগারে চলেও ছিল, অ্যান্ড খুব ইন্টারেস্টিং একটা, সেই সময় একটা খুব ইন্টারেস্টিং আরবান থ্রিলার, পলিটিক্যাল থ্রিলার। আমার ছবিটাও খুব ভালো লেগেছে, আই এম ভেরি প্রাউড এর ছবিটার মধ্যে আমি ছিলাম। আর বুদ্ধদেব দাশগুপ্ত এক ধরনের ফিল্ম মেকার, যিনি ভীষণ মানে পার্টিকুলার, এইটা করবেন, এইভাবে করবেন, এইভাবেই ভাবা, এইভাবেই তা করতে হবে, এইভাবে। মৃণালদার আলাদা, মৃণালদা তুমি যা পাচ্ছ করো টাইপের, আমি দেখছি কি করা যায়। কিন্তু বুদ্ধবাবু একদম এটাই করতে হবে, এটাই করতে হবে, এটাই করতে হবে, which is also a way, and that is, I also enjoyed that, and মজার ছিলেন খুব, মানে I enjoyed the whole process. আমি তো মানে অল্প টাকার ছবিতেই করেছি, সুতরাং আমরা একসঙ্গেই থাকতাম, একসঙ্গে যা খাচ্ছি একসঙ্গে ঘুরছি, ওরকম কোনো ছিল না দৌড়তে গিয়ে পড়ে গেলে দৌড়তে গিয়ে পড়ে যেতে হবে, ইউ ডোন্ট, মানে কোনো ওইসব কিছু নেই। ইলাবোরেট ব্যাপার, সেরকম মারামারি দৃশ্য আলাদা করে কেউ কোরিওগ্রাফ করতে আসবে না। সো এভরিথিং হ্যাপেন্ড লাইক এন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, এন্ড আই এনজয়েড। আমি খুব খুব এনজয় করেছিলাম। শীতগ্রীষ্মের স্মৃতি তো তারপরে আমি করেছিলাম, কিন্তু সেটাতে আবার তখন উনি অনেক লম্বা লম্বা শর্ট টট নিচ্ছেন। শর্ট আমি দেখছি যে ক্যামেরাটাই ইম্পর্টেন্ট, ক্যামেরা যেদিকে যাবে সেদিকে যেতে হবে, অ্যাক্টিং উনি দেখছেন না, ক্যামেরাটাই। এটা পোয়েটিক সিনেমা, আমি পোয়েটিক সিনেমা, আমি পোয়েট্রিক সিনেমাটা কি, মানে সত্যি আমি তো খুব ছোট, আমি অত জানি না, আমি সিনেমা পোয়েট্রি পোয়েটিক সিনেমাটা কি। তো যাই হোক, এবার ক্যামেরা অনেক লম্বা শট আমার ফলো করে করে করে, আমার প্রবলেম, আমার অসুবিধা হতো, কারণ আমি চরিত্রের মধ্যে ঢুকে গেছি আর সরে যাচ্ছে কেন, আবার আর একটা করে টেক হতো, দুটো করে টেক হতো, মানে সেলুলয়েড কেনার পয়সা নেই, সো উই ক্যানট মেক মিস্টেকস, আমাদের উই হ্যাড টু বি টেক ওয়ান ওকে। আমাকে গৌতম ঘোষের সঙ্গে আমার একটা সিন ছিল, সেখানে গৌতম আমি বলেছিল, মনে আছে কিনা জানি না, যে একটা টেকে করতে হবে, কারণ পয়সা নেই। সো আর আমি সেরকম ছবিতেই করেছি, মৃণালদার ছবিতেও তাই, বাট সামহাউ মানে ইট ওয়ার্কড, এন্ড আমি মানে আই এনজয়েড ওয়ার্কিং, আমার ভালো লেগেছিল খুব। আমি ছবিটাও আমার কাছে বড় খুব প্রিয় ছবি, আর আই স্টিল থিঙ্ক দ্যাট ওরকম ছবি খুব কম হয়, আর মজা করে করা। একটা কথা জিজ্ঞেস করছি, আমরা দেখছিলাম বুদ্ধদেব দার সাথে আপনার একটা সুন্দর ইন্টারভিউ আছে, যেটাতে আপনি দার্জিলিং, মিরিক, সেখানে বুদ্ধদার ইন্টারভিউ নিয়েছিলেন, এবং তার থেকে আমরা বুদ্ধদেব দার সম্পর্কে অনেক কিছু নতুন জিনিস, যেভাবে উনি ভাবতেন, সেই জিনিসগুলো আমরা জেনেছি। তো আপনার সেই এক্সপিরিয়েন্সটা দাদা একটু বলুন, যখন বুদ্ধদার আপনি ইন্টারভিউয়ার হিসেবে গেলেন। এবং দেখুন, চলো অঞ্জন বলে জিনিসটা যেটা করা হয়েছিল, সেটা ইজ এ ট্রাভেল চ্যাট শো মতন। সেখানে নানান প্রফেশনাল লোকজন, সাহিত্যিক হতে হবে, মিউজিশিয়ান, ফিল্ম মেকার, অ্যাক্টর, এরকম, এবং নিয়ে যেতে হবে ইম্পর্টেন্ট পার্সোনালিটি, যাদের সত্যি ভেতরটা কেউ চেনে না। তো অবভিয়াসলি চয়েসটা আমার ছিল, মানে আমার যাদের পছন্দ তাদেরই আমি নিয়ে গেছিলাম, মানে যারা আমার, যাদের ভালো লাগে, যাদের সম্পর্কে আমার জানতে ইচ্ছে হচ্ছে, বা যাদের সম্পর্কে খানিকটা জানি, বেশ খানিকটা জানি, হয়তো আমি 50% জানি, 50% জানলাম না। সুতরাং আমি বাই দ্য টাইম গৌতম ঘোষকে নিয়ে, বা সমরেশ মজুমদারকে নিয়ে, বা তসলিমা নাসরিনকে নিয়ে, বা বুদ্ধদেব দাশগুপ্তকে, সুমনকে নিয়ে যখন আমি গেছি, আমি তখন তাদের সম্পর্কে জানতাম, মানে আই নিউ কি কোয়েশ্চেন করা যাবে, কি করলে, মানে গৌতম খুব ভালো রান্না করতে পারে, আই নিউ দ্যাট। আমি বুদ্ধদেবকে রান্না করতে বলিনি, ইনফ্যাক্ট খাবার সিন একটা বললাম, খেতে বললো না, খাবার সিন হবে না অঞ্জন, খাওয়া বিচ্ছিরি লাগে দেখতে। বিচ্ছিরি লাগে দেখতে বিচ্ছিরি লাগবে আপনাকে, তুমি পরে নিন, একটা ভালো লাগবে আপনাদের, না খাবার সিন করবে, খাবার সিন হবে না, খাবার আগে বা খাবার পরে। এবার সন্ধ্যেবেলায় শুটিং করছি আমরা, বুদ্ধদা বললে, আমি বললাম বুদ্ধদা কি খাবেন, বলে আমি তখন বুদ্ধদা অ্যান্টিকুইটি ছাড়া, বলে অ্যান্টিকুইটি খাওয়ালে খুব ভালো, তবে অ্যান্টিকুইটি হুইস্কি আনানো হয়েছে, কিন্তু বুদ্ধদা বললে না, ড্রিঙ্ক সবাই অ্যালাউ করেছিল আমাকে ড্রিঙ্ক করার
ড্রিঙ্ক করতে করতে কথা বলতে, সিগারেট খেতে খেতে কথা বলতে। বুদ্ধবাবু একমাত্র বলেছিলেন না, এটা আমি কিছুতেই অ্যালাউ করব না। সুতরাং বসে আছে, মানে অজস্রবার কাট হচ্ছে, কারণ আমাদের গেলাস আর বোতল তো টেবিলের তলায়, কাট আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে আবার রেখে আবার, আচ্ছা বুদ্ধদা আপনার জীবনের বেসিক্যালি বলে আবার একটা সিরিয়াস আলোচনা। মানে এটা খুব মজার হয়েছিল, বাট কিছু মানুষ এরকম থাকে, অ্যান্ড ইট ইজ মানে ইটস ইন্টারেস্টিং দ্যাট পিপল আর লাইক দিস। মানে তিনি হয়তো এটা পছন্দ করেন না, সো আই অ্যাকসেপ্টেড ইট ইমিডিয়েটলি। আমি তাকে কখনোই বলবো না হিপোক্রিটিক্যাল। তিনি একটা ধরনের ভাবনায় বিশ্বাস করেন, তিনি মনে করেন এইভাবে তাকে মানুষ দেখুক। তার মানে কি বুদ্ধবাবু অনেক কিছু করতেন না? নিশ্চয়ই সবকিছুই, কিন্তু সেটা উনি সামনে আনতে চাইতেন না। আবার কিছু মানুষ, গৌতম ঘোষকে কেউ বলতেই হয় না, যা বাচ্চি করছে করছে, হি ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ হিউম্যান বিং, কমপ্লিটলি আলাদা। গৌতম, আমি কিছু মনে করেন এটা বললাম। রান্না করছে, এ করছে, তা করছে, গান করছে, তাকে কিরম ভাবে। একটা জিনিস বুঝলাম, অঞ্জন আমাকে পছন্দ করে না বলে আমাকে নেয়নি, কিন্তু না না তোমাকে ডাকা হয়েছিল, তোমাকে ডাকা হয়েছিল, না 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 দুদিন তুই ভুলে গেছো, ঋতুপর্ণ ঘোষ, এবং তোমার সময়টা দিতে পারো, সেটা একটা প্রবলেম। কারণ ওই পার্টিকুলার টাইম তুমি তখন জাপানে গিয়ে নাচছিলে হয়তো, মানে সামথিং লাইক দ্যাট। জাপান বলতে আমি জাপান মিন করছি না, তখন তুই খুব জাপানে যাতায়াত করছিস। তো এনিওয়ে আমি বলছি যে that he was that kind of a human being, কিন্তু খুব আধুনিক মানুষ ছিলেন, ইন দ্য সেন্স দ্যাট উনি ওনার যা পছন্দ তার বাইরে যদি কেউ কিছু করতো, মানে বং কানেকশন উনি লাইনে দেখে, টিকিট কেটে লাইনে দেখে আমায় ফোন করে বলেছিলেন দারুণ ছবি, গানটা খুব ভালো, তুমি নীলকে দাও, আমার পুত্রকে যে ফোনটা দাও, আমার খুব ভালো লেগেছে। সো অবভিয়াসলি বং কানেকশন একটা পপুলিস্ট ঘরানার একটা কোট আনকোট জনপ্রিয় ছবি। বং কানেকশন ইজ নট অল্টারনেটিভ অর মানে সিনেম্যাটিক কোনো এক্সপেরিমেন্ট তাতে নেই, ইটস আ পপুলার জনরের ছবি। আমি পপুলিস্ট সবচেয়ে বড় কথা ওই সময় আই থিঙ্ক ওই সময় বং কানেকশন, এই যে তোমার মানে বিদেশের সঙ্গে যে কানেকশন এবং যে বাঙালিত্ব, যে আই থিঙ্ক ওটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইটস আ পপুলার ফিল্ম, ইটস নট দ্য কাইন্ড অফ ফিল্ম যেগুলোতে আমি অভিনয় করেছি, যেগুলো বিদেশে গেছে, প্রাইজ পেয়েছে, সো কল্ড আর্ট ফিল্মস। ইট ইজ এ ডিফারেন্ট ফিল্ম, বুদ্ধবাবুর ছবির মতন একেবারেই নয়, কিন্তু উনি ঠিক সেটা গিয়ে নিজে টিকিট কেটে দেখে আমাকে খুব ভালো বলতেন। অ্যান্ড বুদ্ধবাবু ওয়াজ দি অনলি পার্সন, আজ বুদ্ধবাবু মারা গেছে বলে আমি গুণ গাইছি তা নয়, মানে হি ওয়াজ দি অনলি পার্সন হু টোল্ড মি দ্যাট আমার গান খুব ভালো। মানে গান তো গৌতমও বলেছে ভালো, মমও বলে ভালো, রিনাদি খুব ভালো, সবাই ভালো বলে আমার চেনা যান, কিন্তু আমার গানে যে কবিতা আছে সেটা বুদ্ধবাবু খুব রেকগনাইজ করতেন। এই জন্য অ্যালবাম রিলিজ করলে দুদিন পরে আমি যেতাম, যাচ্ছে চলে গানটা ভালো, কিন্তু এটা কি মালা আবার কি, এটা বাজে গান একটা লিখেছ। সো হি ওয়াজ ভেরি ক্রিটিক্যাল ইন দ্য রাইট সেন্স, মানে ওনার যে পোয়েট্রিটা পছন্দ উনি, সো হি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল অ্যাবাউট মাই সংস, এবং গান শুনতেন। তো হি ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং পার্সন, অ্যান্ড এক ধরনের ছবিতে বিশ্বাস করতেন, সেটা উনি করতেন রাইট টিল দি এন্ড, এবং পাল্টাতে 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 গেছেন। আমার মনে হয়, আমি জানি না এটা গৌতম ঘোষ ভালো বলবেন উনি, যে ওনার সেলফ স্টাইল উনি খুঁজতে 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 একটা সেলফ স্টাইল উনি পেয়েছেন, যেটা ওনারই স্টাইল। আমাকে কালকে একটা থ্রিলার বানাতে গেলে আমি সে একটা থ্রিলার জনর ছবি করবো, একটা মিউজিক্যাল বানাতে গেলে আমি তখন মিউজিক্যালের মতন ছবিটা করব। আমি এরকম, আমার কোনো সেলফ স্টাইল নেই, অবভিয়াসলি একটা সিগনেচার আছে আমার, কিন্তু আমি নানান রকম। কিন্তু বুদ্ধবাবুকে থ্রিলার বানাতে গেলেও কিন্তু আস্তে আস্তে ট্র্যাক হবে, এবং ডিটেকটিভ একটা লোক যে একটা কুকুরের সঙ্গে থাকে, ডিটেকটিভ কি, ডিটেকটিভ এবারে নিজে মানুষের ভেতরটা খুঁজছে, খুনিকে খুঁজছে না। যে কোনো আনোয়ারের গল্পটা ওরকম, উনিও ডিটেকটিভ গল্প করেছেন, কিন্তু একদম ওনার ঘরানার, ওনার মতন করে ওনার ডিটেকটিভ গল্প, ওনার মতন করে ওনার, আমি হলে সেরকম করবো। বাট এই সেলফ স্টাইলটা উনি করতে করতে এমন একটা জায়গায় গেছেন যেটা একটা ইন্টারন্যাশনাল একটা বাংলা সিনেমার একটা ধরনের ধারা বলা যায় আর কি, সম্পূর্ণ অন্য ধরনের পোয়েটিক, যেটা একটু আগে বললেন দাদা, পোয়েটিক লিরিক্যাল পোয়েট্রি, আর সেটা উনি একটা নতুন আমি সেটা এক্স্যাক্টলি এক্সপ্লেন করতে পারবো না,
আমার মনে হয় গৌতম, am I right what I'm saying that ওনা he আমি একটু আগেই ওর যে মানে একটা এভলিউশন করে একটা রিয়ালিজম থেকে আস্তে আস্তে আনরিয়াল সুরিয়াল এগুলো ঢুকছে, এটা আমি একটু আগেই আসার আগে বলেছি। আর আরেকটা কথা, মানে ছবিটা কবিতার মতো, এই কথাটা আমার পছন্দ না। আমারও নয়, আমারও একেবারে ছবিটা ছবির মতো, ফিল্মের একটি ন্যারেটিভ। আসলে কাব্যময়তা আমাদের প্রত্যেকের জীবনে থাকে, কিন্তু সিনেমার ন্যারেটিভ, কবিতার ন্যারেটিভ আলাদা, সিনেমার ন্যারেটিভ আলাদা একেবারে। বা গানের ক্ষেত্র, গানেও কবিতা থাকবে, কিন্তু গান তো আর কবিতা নয়, গান তো আলাদা, মানে সেই এক্স্যাক্টলি সাহিত্য কবিতা। তুমি যে মিউজিকের কথা বললে, আমার ছেলে আর্য একটা ট্রিবিউট করেছে উইথ গৃহযুদ্ধ থিম। আমার যেটা মনে হয় যে বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমার মধ্যে কিন্তু কিছু কিছু থিম, আমরা সত্যজিৎ রায় থিম নিয়ে আমরা সবাই জানি, আমরা পথের পাঁচালী থিম নিয়ে, এত ফেলুদা থিম নিয়ে কথা বলি। আমার মনে হয় গৃহযুদ্ধ থিমটা আমরা একবার শুনে নিই। আপনারা দারুণ, মানে আমার একটা খুব ভালো লাগলো, খুব ভালো বাজিয়েছো। আমার যেটা মানে এটা খুব ভালো লাগে যে পিপল গেট ইন্সপায়ার্ড, বাট এটা কিন্তু একটা বিখ্যাত গান, Down by the banks of the Ohio, down by the banks of the Ohio, and when she said she'll be mine, winter of এই গানটা ওর বাড়িতে চলতো, আর it was that is the beauty of it. আমি এটা থেকে ইন্সপায়ার্ড হচ্ছি, মোটর থেকে ইন্সপায়ার্ড হচ্ছি, এখান থেকে, that's how cinema is made। এবং সেটা ভালো লাগলো আমার, যে একদম ওই অবভিয়াসলি ব্যাংকস অফ দি ওহাইও ছোটবেলা আমরা গিটার বাজিয়ে স্কুলে শুনেছি, হঠাৎ সেটা থেকে একটা অদ্ভুত একটা অন্য ছবি, অন্য মিজাজে পৌঁছে দেওয়া, সেটা ওয়াজ ভেরি ভেরি রিমার্কেবল। এটা আমার খুব ভালো লাগছে। এবারে আর কে আসছে নতুন অতিথি? ঠিক আছে এখন, নাম্বার কানেকশনটা একটু হয়েছিল, আই থিংক ইটস অল ওকে নাও। অঞ্জনা আমাদের সঙ্গে আরেকজন বিশিষ্ট করছেন। আমি সরি গৌতম দা, আমি এবারে কি বিদায় নিতে পারি? থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ। যদি নিশ্চয়ই দাদা, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে, এসএক্স ইন্ডিয়ান্স রেজিস্টার্ড চ্যারিটির তরফ থেকে, আমাদের সমস্ত বন্ধুর তরফ থেকে। গৌতম দা অসংখ্য ধন্যবাদ আজকে থাকার জন্য। সাবধানে থাকবেন দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে সেফ। মানে তো অবশ্যই সব জায়গায় চলছে, খুব ভালো থাকবেন। ডেফিনেটলি থ্যাংক ইউ, ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ গৌতম। আমাদের সঙ্গে রয়েছে আরেকজন বিশিষ্ট শিল্পী, again needs no introduction. Journey started in the sort of late 80s, আর তারপর থেকে বিভিন্ন জনরের সিনেমা, very very popular commercial actress, এবং তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, একেবারে অন্য ধারার সিনেমা, সেখান থেকে শুরু করে সমস্ত বড় বড় ডিরেক্টরের সঙ্গে, স্টার্টিং ফ্রম ঋতুপর্ণ ঘোষ। আমরা কথা বলছি ঋতুপর্ণ ঘোষের দহনের একদম আইকনিক অ্যাক্টর, আমাদের সবার গর্ব এগেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নমস্কার ঋতুপর্ণা।
নমস্কার। অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন? করার জন্য। ধন্যবাদ নিকিতা। ভালো আছে। হ্যালো ভার্চুয়াল অঞ্চিতা। প্ল্যাটফর্মে হ্যালো হ্যালো ঋতুপর্ণা। এটা আমাদের আমার খুব প্রিয় শিল্পী এই শোতে আছে। হ্যাঁ আমি প্রচন্ড বড় fan। তো তো ক্যামেরাটা বোধহয় সেইটা তো বলার অপেক্ষা রাখে না। আর তাদের সবচেয়ে ফেমাস যে ফিল্মটা বুদ্ধদেব দাশগুপ্তর সাথে গৃহযুদ্ধ, খুব ছোটবেলায় দেখেছিলাম এবং সেটার রেমিনিসেন্স আমার সারা জীবনই রয়ে যাবে এবং আছে। তো সেটার আমি মানে এই দুই, গৌতম দাও ছিলেন, গৌতম দা চলে গেলেন, কিন্তু এই দুজন অভিনেতা অভিনেত্রীকে আমি ঠিক মানে আমি কিভাবে যে এদের কথা বলবো, বলতে গেলে আই এম এট লস অফ ওয়ার্ডস because they're so versatile and their talent is immense. তো আমি দুজনের সাথেই কাজ করেছি ব্যক্তিগতভাবে, তো আই প্রিভিলেজড আমি যে এই দুটো মানুষের সাথে আমি কাজ করতে পেরেছি এবং বুদ্ধদেব দাশগুপ্তর মতো একজন পরিচালকের সাথেও আমি কাজ করতে পেরেছি। এটা আমার কাছে একটা খুব গর্বের বিষয় আর কি। একদম। আমরা একটু বুদ্ধদেবদার যেখান থেকে মন্দমের উপাখ্যানের ক্লিপটা আসছে সেখানটা আমরা একটুখানি দেখে নিচ্ছি দর্শকদের জন্য, তারপরে আমরা আবার চলে আসবো ঋতুপর্ণার সঙ্গে এবং মমতি এবং অঞ্জনদার সঙ্গে। দেখতে থাকুন সবাই। ওই মেয়ে ছেলেটাকে সামনে চ, একবার দেখবি, দেখার কি আছে? মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে না বউ, বউ মেয়ে ছেলে না? কার বউ? আমার। দেখা গো রাজনীতি, আজ প্রথম দিন তো তাই তোমায় দেখাতে নিয়ে এলো। কেমন দেখাচ্ছে বলো দেখি? কে তৈরি করলো? কে? আমরা তিনজনে তিনজনকে সাজাই দিলাম গো। কেমন তোমার নখের সে খারাপ? হ্যাঁ শোন, এখানে অনেক খদ্দের পাবি, কিন্তু কাউকে নাগর বানাবি না। এক হাতে পয়সা ধরবি আর অন্য হাতে কি ধরবে গো রাজনীতি? এই নিয়ে এখন আমার তিনটে নাম ভাবা যায়: চপল কর, সমীন্দ্র বিশ্বাস, মাখন দাস। সেটা কেটা আছে? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, 1 2 3 4 5, হ্যালো হ্যালো হ্যালো। দাদু দিদা জ্যাঠা জেঠি ভাই বোনেরা কাচ্চা কাচ্চিরা সবাই বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আপনারা সবাই জানেন ছোট মানুষ একদিন বড় হয়, বড় হয়ে বিয়ে করে, বিয়ে করে বাবা হয়, মা হয়, এই অবধি ঠিক আছে। আমার নাম অশ্বিনী, আর একটু আগে আমার আগে আগে যে হাঁটছিল ওর নাম সুমন্ত, আমার ছেলে। কতদিন হয়ে গেল আমি ওর সঙ্গে ঘুরে বেড়াই, ও বুঝতে পারে না। खाओगे? हाँ? नहीं, तुम खाओ। আমি বাঘটা যখন মারবো আপনাদের জন্য চুটি বানিয়ে পাঠিয়ে দেবো। अब मुझे खेला दिखाना और अच्छा नहीं लगता। मुझे अब शर्म आता है, सब लोग मेरे मुंह तरफ देखते हैं। কাছে থাকতে আমার খুব ভালো লাগে। এসব বালকগুলি আমার বন্ধু, আমার ফ্রেন্ড।
খারাপ পাগল? না না স্যার, আমার নাম বাচ্চু মন্ডল, মোটর মেকানিক। ট্রেনটা দেখে আমার ইচ্ছে হলো স্যার। ইচ্ছে হলো? ট্রেনটা কি তোমার বউ নাকি যে ইচ্ছে হলো? এটা কি কাউকে জানিয়েছেন? কাউকে জানাতে হবে কেন স্যার? তোমার মাথার দেখাও, মাথার পার্টস গুলো পাল্টাতে হবে। এই যে খাচ্ছ হাঁকছ জঙ্গলের মধ্যে কিসব করে বেড়াচ্ছ, দেশটা কার? কোন সরকারের? হ্যাঁ, ঋতুপর্ণা আমি আবার অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আমরা মন্দমের উপাখ্যানের যে ক্লিপটা দেখলাম ঋতুপর্ণা, আমি প্রথমেই তোমার কাছে একটু জেনে নেব যে তখন তোমার দহন হয়ে গেছে, উৎসব হয়ে গেছে, তারপরে তোমার তখন ধরো ঋতুপর্ণ ঘোষের নাম করা সিনেমা তুমি তখন করেছো। মন্দমের উপাখ্যান প্রফুল্ল রায়ের একটা বিরাট বড় লিটারেরি ওয়ার্ক, কিন্তু চরিত্র এবং সমস্ত একেবারেই অন্য ধরনের, মানে একেবারে আমি বলবো ভেরি ভেরি চ্যালেঞ্জিং এবং একদম অন্য ধরনের চরিত্র। তুমি একটু আমাদের বলো যে এখানে যখন স্ক্রিপ্ট থেকে শুরু করে বুদ্ধদেবের সঙ্গে যেভাবে কথা হয়েছে এবং দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি মন্তব্যের উপাখ্যান আমার কাছে একটা খুব টাফ ফিল্ম বলে আমার মনে হয়েছে। দ্যাট ওয়াজ আ ভেরি টাফ কল ওই সময়, কারণ এত একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং এত একটা কঠিন চরিত্র আমাকে উনি অফার করেছিলেন যে আমি প্রথমে আই ওয়াজ ইন টু মাইন্ডস যে আমি একটা চরিত্র করে উঠতে পারবো কিনা। তো কিন্তু উনি জানি না সামহাও আমার উপর কেন উনি ভরসা রাখতে পেরেছিলেন। আমি এখনো কেমন কিছু অভিনয় দেখাতে পারিনি সেই সময় যে উনি আমার উপর ভরসা রাখবেন বলে এরকম কিছু মনে হয়েছিল। বাট আই থিঙ্ক জানি ভরসা রেখেছেন, তবে আমার কাছে চরিত্রটা অত্যন্ত কঠিন লেগেছিল এবং পারফরমেন্স ওয়াইজও আমার এতদিন আমি যা অভিনয় করেছি ওটা একটা অন্যতম টাফেস্ট চরিত্র। এবং মানে তারপরে অবভিয়াসলি সেক্স ওয়ার্কারের একটা চরিত্র, যেখানে মানে ওরকম কোন রকম চরিত্র তার আগে করিনি। উনি আমাদের একটা সুন্দর মানে ওয়ার্কশপ মতো করিয়েছিলেন, যেখানে উনি অ্যাকচুয়ালি আমাদের উনি নিয়ে গেছিলেন মানে সোনাগাছিতে এবং দেখিয়েছিলেন তাদের জীবনের মানে বেশ কিছু মানে তাদের সঙ্গে কথা বলিয়েছিলেন এবং তারা কিভাবে জীবনযাপন করে, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে হাঁটে। তো কিছুটা ওখানে আমরা একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম, কিন্তু বাট ওখানে কতটা পেরেছিলাম আমি জানি না। তবে উনি যেভাবে আমাদের গাইড করেছিলেন প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারে, প্রত্যেকটা ডায়ালেক্ট, এবং ডায়ালেক্টটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে। পুরো ভাষাটা একেবারে অন্যরকম ছিল, পুরুলিয়ার মতো জায়গায় ব্যাপারটা হয়েছিল। এবং পুরুলিয়া ওনার অবশ্যই অঞ্জনদা মমদি তো জানবেই, ওটা ওনার একটা খুব ফেভারিট স্পট শুটিং এর, এবং বারবার উনি ওখানে ফিরে গেছেন। ওই ব্যারেন ব্যাপারটা ওনাকে খুব আকৃষ্ট করতো এবং গল্পের মধ্যেও ওই মানে ওই একটা অদ্ভুত একটা একটা ওরকম ব্যারেন একটা টোপোগ্রাফি, ওরকম আর চরিত্রগুলোর মধ্যেও ওইরকম একটা কোথাও খুব উদাসীনতা, অনেকগুলো চরিত্র এভাবে উনি লিখেছিলেন। তো এখানেও মানে প্রকৃতি এবং মানুষকে উনি কিভাবে ব্লেন্ড করতেন অদ্ভুত অদ্ভুত ভাবে, তো সেইগুলো ওনার কাজের মধ্যে দিয়ে পাওয়া যায় আর কি। এই আমাদের এই আমার চরিত্রটার মধ্যেও খুব ছিল মানে প্রকৃতি, মানে মেয়েটা যখন মানে ওর মেয়ে যখন দূরে চলে যায় তখন আমার যে চরিত্রটা আমি করেছিলাম সেখান থেকে ও প্রকৃতির সঙ্গে মানে কথা বলতো এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে নিজেকে কোথাও না কোথাও মানে খুঁজে পেত। তো সেই জায়গাগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল ওনার কাজের মধ্যে। এবং প্রচন্ড মানে প্রচন্ড সময় নিয়ে ওনার একটা খুব মানে প্রবলেম ছিল যে মানে ওই টোয়ালাইটটা বা ওই ওই ম্যাজিক আর্টটাকে উনি খুব পছন্দ করতেন, এবং ওই সময় যদি শটটা আমি না নিতে পারতেন, আমি এরকমও দেখেছি সারাদিনের জন্য উনি প্যাক আপ করে নিতেন। তো সেই মানে সেইগুলো ওনাকে দেখেছি ফিল্ম মেকার উনি কতটা মানে পারফেকশনের জায়গা থেকে দাঁড়িয়ে রেখেছি। মানে ওনার মানে ছবিটা ওনার কাছে মানে যে কত বড় একটা সাধনা এবং একটা ওয়ার্ক অফ আর্ট, যেটা উনি কোনোভাবেই কখনোই কম্প্রোমাইজ করেননি কোনো ছোট কিছুতেই আর কি। মনে মানে প্রচুর বকুনি খেয়েছি ওনার কাছে। ওনার মেয়ে আমার আমার স্কুলে পড়তেন, তো মাঝে মাঝে সেই ব্যাপারেও কথা হতো, কিন্তু মনে বলতো আমার মেয়ের মতো। অলকানন্দ। তো ও আমার বলতে আমার মেয়ের মতো, কিন্তু তুমি ভেবো না যে তার জন্য তুমি এক ফোঁটাও বকুনি খাবে না আমার কাছে। প্রচন্ড বকুনি খেতাম আমি। আর
জানি না, তারপরে উনি আমার উপর ভরসা রেখেছিলেন কাজটা নিয়ে, এবং কাজটা তো অবশ্যই একটা বিশাল স্বীকৃতি পায় এবং সেটা বেস্ট ফিল্ম হয় সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ডে, এবং বহু পুরস্কারও পেয়েছে এই ছবি। এবং তার পরবর্তীকালেও উনি আমাকে উত্তরা অফার করেছিলেন, কিন্তু সেই সময় আমার অনেক ব্যস্ততা ছিল আর আমি বাইরে শুটিং করছিলাম, তো সেটা আমার কাছে একটা রয়্যাল মিস যে ওই কাজটা আমি করতে পারিনি। এবং আমার বাবাকে উনি একটা চিঠিও লিখেছিলেন যে আমি চাই ঋতুপর্ণা এই ছবিটা করতে, এবং আমার ওর কাজ খুব ভালো লেগেছিল আগের ছবিতে, এবং এই ডেটটা যেন ও বের করে দেয়। তো সামহাও আমার এমন কিছু কমিটমেন্ট ছিল যেখানে বের করতে পারিনি, তবে আমার মনে হয় যে আজকে সবকিছু রেখে আমার ওই ছবির ডেটটা বের করে দেওয়া উচিত ছিল। আজকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয়, তখন আমি একটু ওভারওয়েলম ছিলাম এতগুলো কাজের মধ্যে, তো সেই জন্য। তো ওনার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্সটা আমার খুবই ইন্টারেস্টিং। আমি একটাই কাজ করেছিলাম ওনার সাথে, পরবর্তী কাজটা হয়নি, তবে বারংবার ওনার সাথে আমার দেখা হয়েছে এবং আমার অন্যান্য কাজ নিয়ে উনি আমাকে খুব উৎসাহ দিয়েছেন এবং বলেছেন যে তোমার এই ছবিটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে এই ছবিটা। আমি আমার ইনফ্যাক্ট রিসেন্টলি উনি পার্সেল দেখে আমাকে খুব ভালো বলেছিলেন। এবং তো তো অবভিয়াসলি আজকে ওনার যেটা অঞ্জনদা বলছিলেন যে সেটাও ঠিক, উনি একটা গ্লোবাল ম্যাপে আমাদের সিনেমাটাকে একটা বড় জায়গা দিয়েছেন, এবং ওনার কৃতিত্ব বা ওনার যে লেগেসি সেটা আমার মনে হয় বাংলা সিনেমা না, ইন্ডিয়ান সিনেমা সারা জীবনই সেটা উপলব্ধি করবে। আর গ্লোবাল এরেনাতে আমার মনে হয় যে ওনার মতো পরিচালকের যে কন্ট্রিবিউশন সেটা এতটাই বড় মাপের যে সেটা আমি ঠিক ভাষায় বলে বোঝাতে পারবো না। সেটা আমি খুব ক্ষুদ্র মানুষ ওনার সম্বন্ধে কথা বলার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি যেহেতু মন্দ নিয়ে কথা হচ্ছে, মমদি আমাকে এই অনুষ্ঠানটার কথা বলেছিলেন, এবং আমি বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়। আমার বম্বেতে শুটিং চলছে, আমি জাস্ট একটু আগেই প্যাক আপ করেছি। আমি খালি ভাবছি যে যদি শুটিংটা এক্সটেন্ড হয়ে যায় আমি কিভাবে আমি জয়েন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু মন্দমের উপাখ্যান নিয়ে কথা হচ্ছে বলে, আমরা যেহেতু এসএক্স ইন্ডিয়ান্সে খুব চাই যে আমাদের জেনারেশন নেক্সট এই সিনেমাগুলো দেখুক, এগুলো নিয়ে তো আর্য ওর সিনেমাটা দেখেছে কদিন আগে, আমরা জাস্ট 1 মিনিটের ওর যে মতামত সেটা একটু দেখে নিচ্ছি ছোট্ট করে। বাংলা সিনেমার সঙ্গে আমার প্রথম পরিচয় সত্যজিৎ রায়ের ছবি দেখে। আগন্তুক, গুপিগাইন বাগাবাইন, সোনার কেল্লা। এরপরে বুদ্ধদেব দাশগুপ্ত, একজন নামকরা ডিরেক্টর, তার একটা সিনেমা মন্দমের উপাখ্যান আমি কয়েকদিন আগে দেখলাম। I think the main idea for the plot of this film revolved around ambition versus security, dreams versus reality, and it was projected through our characters' journeys. So this started out through walking into driving and ended with the ambitious train. All the while, the story of man landing on the moon through a rocket as well, projecting ambition. One thing about Buddhadeb Dasgupta's cinematography that I really noticed was how he used still shots to show this rural society's monotony. But our protagonist, the naughty girl, broke through this lack of ambition and really tried to follow her dream by going to Kolkata with her teacher in the end. And this really inspired me. তো আমার মনে হয় যে এই সিনেমাটা ভীষণ থট প্রভোকিং ছিল, আর আমি ভবিষ্যতে বুদ্ধদেব দাশগুপ্তর আরো কিছু সিনেমা দেখতে চাই। বাহ, খুব সুন্দর ও অ্যানালিসিস করেছে পুরো বিষয়টা, খুব ভালো লাগলো। ওকে, আমরা কিছুটা বুঝিয়েছি, বাট বাকিটাও নিজেরই চিন্তা ভাবনা, যে ধরো রজনী তোমার যে রোলটা, প্লাস তারপর সমতা যে রোলটা করেছিল পুরোটা, এবং দ্য হোল জার্নি যেখানে তপস পাল অ্যাজ এ ড্রাইভার, ওই দুটো বুড়ো বুড়ি যে চরিত্র, এবং লাস্টে এত লোডেড একটা চরিত্র আমায় দেওয়া হয়েছিল তখন। তখন আমার প্রথম সন্তানও হয়নি তখন সেই সময় আমার। তো ফলে আমার পক্ষে একটা ওরকম
একটু এত বড় একটি মেয়ের মা, তার জীবন এবং তার মানে পুরো তার সমস্ত কিছু তাকে ঘিরে তার পরিকল্পনা কোয়াইট সামথিং আমার জন্য। মানে আমি খুবই চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম এই চরিত্রটা করতে। বাট খুব সুন্দরভাবে হয়েছে, ভীষণ মানে ভীষণ ভালোভাবে পুরো জিনিসটা মানে পরিশীলিতভাবে এসেছিল আমাদের কাছে। এবং ওখানে যে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছিল, আমার মনে আছে তখন কাগজে আমি একটা ইন্টারভিউ করেছিলাম তোমার, যে এই যে অনেক গালাগাল ব্যবহার করতে হয়েছে, এবং গালাগাল নট অ্যাজ এ গালাগাল, ইটস আ পার্ট অফ ডায়ালেক্ট, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ওয়ে অফ টকিং, ওইভাবেই কথা বলতো। হ্যাঁ, ওরম ভাবেই কথাটা, মানে ওটার মধ্যে বাজে কিছু নেই, ওরম এই কথাটা বলা হয়। সেই জিনিসগুলো কিন্তু মানে ভীষণ নর্মাল ভাবে পুরো সিনেমাটার মধ্যে এসেছিল। আর ওই বাড়ি ওইখানে যেখানে আমরা ছিলাম, মানে ওদের ভাষাটার মধ্যে দিয়ে ওইগুলোই ওদের জীবনের ভাষা। ওটা যে কোনো আরোপিত ভাষা তা নয়, ওইভাবেই ওরা কথা বলে। এবং ওইরকম মানে কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগছে বা নোংরা ভাষা মনে হচ্ছে, কিন্তু ওইটাই ওদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। মানে যেখান থেকে ওদের সবসময় বোঝানো হয় যে ওরা এখানেই বিলং করে, এর উপরে নাও নিচে না, এই জায়গাটাতে ওরা বিলং করে এবং এটাই ওদের ভাষা। তাই জন্য বলে না যে আমাদের জীবনে আর কি আছে, আমাদের একটা প্রপার বাবুর কাছে আমাদের বাধা পড়ে যেতে হবে, তারপরে আমার জীবনটা চলতে থাকে। ওর কাছে শি ডাজন্ট নো এনিথিং বেটার, যে এরপরেও যে একটা অল্টারনেটিভ জীবন হতে পারে কাউরও, সেই জিনিসটার কোনো ধারণাই ছিল না। ফলে সেইটা একটা খুব অসাধারণ ওই মানে হিন্দিতে যেটা বলে কাশমা কাশের জায়গাটা খুব সুন্দর তৈরি হয়েছিল মা মেয়ের মধ্যে, এবং ওই পরিস্থিতির জায়গাটা তৈরি, একটা অসাধারণ জায়গা বুদ্ধদেব বাবু তৈরি করেছিলেন ছবিটা। আমার একটা প্রশ্ন আছে তোমাদের তিনজনের কাছেই, সেটা হচ্ছে ঋতুপর্ণা এবং মমদির কাছে, হচ্ছে যে যদি আগামী প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের বুদ্ধদেব বাবুর সিনেমা দেখতে হয়, তারা কি শিখবে? ওয়ান স্পেসিফিক পয়েন্ট যেটা তোমরা বলবে যে বুদ্ধদেব, দ্যাটস হোয়াট ইউ শুড লার্ন ফ্রম বুদ্ধদেব বাবুস ফিল্ম। আর অঞ্জন দা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর অ্যান্ড ডিরেক্টর, যদি নিউ জেনারেশন ডিরেক্টর যারা হতে চায়, তাদেরকে বুদ্ধদেব বাবুর মুভি থেকে কি শেখার আছে এবং কোন জিনিস তারা ডেফিনেটলি শিখবে? কারণ যারা নতুন প্রজন্মের, তারা সত্যজিৎ রায়ের মুভি দেখছে, মৃণাল সেনের মুভি দেখছেন, বুদ্ধদেব বাবুর সিনেমা দেখছেন। তো আমি প্রথম শুরু করছি মমদিকে দিয়ে। মমদিকে প্রথম প্রশ্নটা করছি, তারপর আমি অঞ্জন দা এবং তারপরে ঋতুপর্ণার কাছে আসছি। আমার মনে হয় এতগুলো ছবিতে এত রকম জিনিস, আমার মনে হয় আজকে একটা কোনো কিছুকে বেছে নিয়ে বলাটা খুব মুশকিল। মানে এখন আমাদের যেরকম কাজ করার একটা একরকম অভিজ্ঞতা আছে, প্রত্যেকটা ছবির নিজস্ব কিছু কিছু জায়গা আছে যেগুলো ভালো লাগার। অর্পিতা, এরকম ভাবে আমি জানি না, আমি বোধহয় ঠিক ওইভাবে বলাটা খুব মুশকিল। মানে না, ধরো ওনার যে ডিসিপ্লিনটা, মানে না, আমার যেটা খুব ভালো লেগেছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় ছবি যেরকম ভাবে চলেছে, যে কোন রকম যেটা হয় সবসময় এখন ডিরেক্টরদের একটা ভয় থাকে যে ছবি করছি, তারপরে প্রডিউসার আবার পাবো তো, মানে কে, মানে অনেক রকম কম্প্রোমাইজের মধ্যে দিয়ে হয়তো অনেককে যেতে হয়। সেগুলো কিন্তু দূরত্ব, গৃহযুদ্ধ এবং নির্মর্ণপূর্ণা, এইগুলোতে কিন্তু কোন রকম কম্প্রোমাইজের জায়গা কিন্তু সেরকম ভাবে দেখিনি। সেইটা আমাকে খুব আকৃষ্ট করে, যে এই একটা বিশ্বাস নিয়ে এই অবধি চলেছেন। পরে অনেক রকম ধীরে ধীরে, যেটা অঞ্জন একটু আগে বললো, যে নিজেকে পাল্টাতে থেকেছেন, নিজেকে করতে থেকেছেন। কিন্তু এইটা একটা, এবং আমাদের নানান রকম মজার মজার ঘটনাও আছে, মানে অঞ্জনও বলতে পারবে। মানে এই যে বাড়ির কথা যখন এক্ষুনি বাড়ির কথাটা যখন এলো, তো আমাদের একটা সময় একটা হয়েছিল
গৃহযুদ্ধ শুটিং হচ্ছে, মানে আমরা যে বাড়িটাতে শুটিং করছিলাম এটা একদম অন্যরকম কথা বলছি যদিও। বাড়িটা খুব পুরনো একটা বাড়িতে, মানে কতশো বছর আগের একটা বাড়িতে আমাদের শুটিং হচ্ছিল। তো অঞ্জন আমরা সব একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করছি, এরকম দাঁড়িয়ে গল্প করছি, হঠাৎ ওপর থেকে, অঞ্জন মনে আছে, পড়ে গেল, ওপর থেকে পুরো ভেঙে পড়লো, ভেঙে পুরো, হ্যাঁ, লোহার বিম দেওয়া, মানে পুরনো সেই সরু সরু ইটের বাড়ি থাকে না, ওইরকম অনেক কতশো বছর পুরনো বাড়ি, সেখানে শুটিং হচ্ছে, এবং পুরো ওই লোহার এরকম বিম দেওয়া বাড়ি, মানে ছিল, তার মধ্যে থেকে এত ভিড় হয়েছিল শুটিং দেখতে, তার ভেতর দিয়ে পুরো আমি আর রঞ্জন ঠিক সরে গেছি, পুরো ওপর থেকে ভেঙে পড়লো, একজন ওখান থেকে পড়লো নিচে, কিন্তু কিন্তু যেহেতু তালাগুলো অত মানে অত উঁচু তালা না, সেই জন্য লোকটা বেঁচেও গেছে এবারে, এবং কিছু হয়নি, একটু লেগেছিল কিন্তু কিছু হয়নি। তো এরও অনেক, মানে ওনার যেটা এক্ষুনি ঋতুর কথায় যেটা আসছিল, মানে ঋতু বলছিল যে মানে তখন ওই যে একটা শর্ট যদি না হয় তো উনি মানে ঠিক মানে শর্টটা না হলে উনি যেমন সারাদিন এই প্যাক আপ বলে দিতেন। আমার মনে আছে একটা গৃহযুদ্ধরই একটা শুটিং এ আমরা সকাল থেকে খাবার খাইনি, মানে ওনারও খেয়াল নেই এবং আমরাও কাজ করে যাচ্ছি, আমাদেরও খেয়াল নেই, আমরা করে যাচ্ছি, ম্যাক্স মুলার ভবনের ওইখানে শুটিং হচ্ছে, সেখানে তখন ঘড়ি দেখলাম 5:30, কিন্তু তখন শুটিংটাকে শেষ করতে হবে, তখন তো মানে ভীষণ মুশকিল ভাবে, যেটা মানে একটু আগে অঞ্জন বলছিল যে টাকা জোগাড় করাটাও খুব মুশকিল ছবির জন্য। তো আমরা শুটিং করছি, আমাদের লাঞ্চ এলো এগ রোল, আমরা এগ রোল খেয়ে কিন্তু মজায় শুটিং করলাম, মানে এইরকম ভাবে আমরাও সেই মজার মধ্যেই শুটিং করেছি। ওই অঞ্জন আসার আগে আমার আর গৌতম দার কথা হচ্ছিল যে আমাদের কত মজার মজার মানে বুদ্ধদেব দাকে খ্যাপানো আর এগুলোও হয়েছে, আমাদের ভীষণ মজা হয়েছে। তো মানে আমি এইটুকু বুঝতে পারছি ইয়েতে চলে বুদ্ধদেব বাবু মানে প্রথম জীবনে যখন বুদ্ধদেবদা যখন প্রথম জীবনে, তো মানুষের স্ট্রাগল অনেক বেশি থাকে এবং সেখানে উনি ওনার ভাবনার সাথে কখনো আপোষ করেননি। না না, সেটা করে একেবারেই করে, সেটা এবং মানে এরা ভীষণ কি বলবো, ছবিটাকে ভালোবেসে ছবি করে, মানে আমি যে দুটো ছবি ওনার সঙ্গে করেছি সত্যি ভালোবেসে একটা বিশ্বাস থেকে ছবিটা করেছিলেন, সেটাই বল। আমি একটা কথা প্রথমে বলে নিই বিফোর আই কাম টু দ্যাট, আমি যাদের সঙ্গেই কাজ করেছি মোস্ট অফ দ্য ডিরেক্টরস এখনো যাদের সঙ্গে মানে বয়সেও করছি, আমার ঠিক অ্যাক্টর ডিরেক্টর সম্পর্কটা থাকে না। মোস্ট অফ মাই আর্লি কো অ্যাক্টার্স ওয়ার অলসো নট কো অ্যাক্টার্স, তারা আমার বন্ধু, মানে তাদের সঙ্গে কাজ করি না করি তারা আমার বন্ধু। সো পরবর্তীকালে যখন সিনেমা করতে গেছি তখন একবারই ডেকেছি, একবারই কিছুই দিতে পারছি না টাকা, এই তো সেদিন একটা খুব অল্প টাকায় মমতাকে বললাম যাবে চলে। সো ইট ওয়াজ মোর অফ আ ফ্রেন্ডশিপ। বুদ্ধবাবু একটা বন্ধু হয়ে গেছে, আমি 3টে ছবি, মৃণাল বাবু একটা বন্ধু, মানে এই যে কিন্তু 30 বছর 40 বছরের তফাৎ। গৌতম ঘোষ আমার বন্ধু, অপর্ণা সেন আমার বন্ধু, তার সাথে ছবি না করলেও পরের ছবিতে পার্ট দেয়নি কিন্তু স্ক্রিপ্ট শুনতে যেতে হচ্ছে, স্ক্রিপ্টটা কিরম হলো যায়নি, কারণ তুই পার্ট পাসনি বলে এই যে ওপেনলি কথা, বন্ধুর মতন মেশা বন্ধু। আমি তো কত ছোট বুদ্ধদার থেকে, কিন্তু কিন্তু একটা বন্ধু। আমি প্রায় যেতাম ওনার গোল পার্কের বাড়িতে, পরবর্তীকালে গোল পার্ক মানে যোধপুর পার্ক, পরে সেটা গোল পার্ক হয়ে গেল, কিন্তু প্রথমে লেক রোড, তারপর বাট আই কেপ্ট অন। আমি ছবি করছি না, আমি 3টে ছবি করেছি, 3টে কাজ করেছি, একটা স্মৃতি, একটা গৃহযুদ্ধ, আর একটা অনেক পরে একটা হিন্দি সিরিয়াল আরণ্য, মানে বিভূতিভূষণ আরণ্যকে মেইন রোলটা ছোট্ট চার। হ্যাঁ, কিন্তু এরপর তো অনেক ছবি করছিলেন অনেককে নিয়ে, কিন্তু আই রিমেইনড আ ফ্রেন্ড, এবং দ্য রিলেশনশিপ ওয়াজ, আমি তারপর গান গাইতে আরম্ভ করে দিয়েছি, আমি তারপর ফিল্ম ডিরেকশনও চলে গেছি, সবকিছুর মধ্যে
যোগাযোগ আছে। এবং ইট ওয়াজ, যেহেতু উনি আমার থেকে বড়, ঋতু ঋতু পর্ণা কত বকুনি, আমি অজস্রবার আমায় বকেছেন, মানে বকা বকি মারামারি, তারপর আবার বন্ধু। মানে আমার একদিন আমি একদিন গেছি, শোনো তোমার সঙ্গে কথা আছে, আমি হলো পার্ট দেবে বোধ হয়, আমি গেছি, শোনো তুমি আমার নকল করো, আমি কোথায় কেন করো, আমি সমস্ত জায়গা শুনে বেড়ি যে তুমি সমস্ত জায়গা আমাকে নকল করে বেড়াচ্ছ, তুমি আমাকে, তুমি কমিক, তুমি কি কমিক? আলম না, আমি নকলের মজা 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 বলে তুমি করবে, আচ্ছা করো, কি তুমি নকল করো, করো। তা আমি না বুঝতে, আপনার আমি অপর্ণা সেনকে গিয়ে আপনারটা করবো, আর আপনারটা অপর্ণা সেনটা দেখায়, বলে আচ্ছা অপর্ণা সেনটাই আমায় দেখা। তখন আমি অপর্ণা সেনটা দেখালাম, প্রচন্ড খুশি, দারুণ তো, চলো তো ভালো স্কচ খাওয়াচ্ছি। আমি বললাম আপনি এত দামি স্কচ খান, এত পয়সা আপনার কোথেকে এসছে, আপনি না না তো আমায় খাও। ইট ওয়াজ বকছি, প্রচুর বকেছে আমাকে, এরকম নয় যে বকেনি, আমি অনেক বদমাইশি করেছি। আমার সঙ্গে ঝগড়া হয়েছে। আর না, মমতাকে বুঝতে একটু ভয় পেত, আমি যখন করতে যেতে একটু ভয় পাই, মানে মমতা এমন রাগারাগি করছে বুঝলাম, স্পেশালি যদি কোনো ইন্টিমেট সিন হয়, কিছু হয়, গৃহযুদ্ধ একটা ইন্টিমেট সিন হবে, আমি তখন মমতা শঙ্করের সঙ্গে প্রথম করছি, উদয় শঙ্করের নেই, বাপরে বাপ কি করছি, একটা আমি তো ভয় ভয় আছি, কিন্তু আমার সেকেন্ড ছবি তো একটা চুমু খাবার দৃশ্য আছে, তো আমাকে বারান্দায় এসে বলছে শোনো তোমাকে একটা করতে হবে, তুই অ্যাক্টিং করো, তোমাকে করতে, তোমার রিয়েলিস্টিক অভিনয় করতে হবে না, হ্যাঁ আমি সেজন্যই তো করতে এসেছি, তুমি একটা সিন আছে তোমায় করতে হবে, তোমাকে করতে হবে, অনেকক্ষণ পরে মমতাকে চুমু খেতে হবে, আর মমকে বলেছেন না তুমি ব্যাপারটা করো, তুমি অ্যাক্টর, তুমি না, আমি বলো আপনি ডিরেক্টর, আমি ভাবুন আমার তখন 25 না 26 বছর বয়স, আর আপনি ডিরেক্টর, আপনি বলতে পারছেন না, আমি গিয়ে বলবো, ইন্টারাকশন করো নিজেদের মধ্যে, ইন্টারাকশন করো, নিজেদের মধ্যে ইন্টারাকশন আমি কিন্তু আমি পারবো, তুমি গিয়ে তুমি বোঝাও, আর না আমি কি করে মহাশঙ্করকে বোঝাবো, আমি বোঝাতে পারবো না, থাপ্পড় মেরে দিলে কেলেঙ্কারি হবে, আমি বোঝাতে পারবো না, আমি পারবো না, তুমি খুব খারাপ, তুমি মার্চেলের কথা ভাবো, বেলমন্ডোর কথা কি বলছে, কার কথা ভাবতে, এইসব করোটা বলটা আমি বুঝবুঝ করে গেছি। মমতা তখন মেকআপ নিচ্ছে কোন একটা ঘরে বেটে কি করছে, তা শ্রমিক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছেড়ে দিই, আমি গিয়ে বলছিলাম একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ ঠিক আছে, পুতুরা বলছে একটা সিন, কি কিসের সিন, আমি এই মানে কি মানে, আমি বলেছি চুমু খাওয়াচ্ছি, বুদ্ধদা বলে, সেই যে চেঁচিয়ে উঠলো, আর কি হয়েছে কি হয়েছে, না না আমি বলছি এটা একটা এটার মধ্যে একটা এই যে কিছুতেই, কিন্তু আমাকে কিন্তু বকছে, মমতাকে বকছেন, আর মমতা চড় খাচ্ছে না কেন, আচ্ছা দাঁড়াও, আমি তারপরে মমতা আপনি দেখান কিভাবে করবো, দেখান ঠোঁটে ঠোঁট ঠেকছে কিনা আমি দেখতে চাইছি, আমি বোঝা যাবে না, ক্যামেরা ঘুরে যাবে না, আমি দেখতে, আপনি আমায় দেখান, বলে সেই যে মমতা ওখানে বসলো, বুদ্ধদেব দাশগুপ্ত এবং লেখক দিব্যেন্দু পালি দুজনে মিলে ঘুরে ঘুরে চুমু খাচ্ছে, আর মমতা ঘুরে ঘুরে দেখছি, বাড়িয়ে বাড়িয়ে বলছে, no that is the way we did it, and দুজনকে একরকম দেখতে, আর দুজনেরই মানে আর মমতা বলছে আমি কোনটা এইসব নানান রকম হচ্ছে, সো হি ওয়াজ, those experiences were so friendly, so memorable, যখন শরীর খারাপ হয়ে গেল তখন এই কথাগুলো গিয়ে বলতাম, উনি হাসতেন, গল্প করতেন, না আমার যেটা এবার let me come to the point, he was such a humorous person, মানে see there's a difference, কিছু মানুষ থাকে যারা সামনে একরকম কিন্তু ভেতরে আরেকটা মানুষ, আর বড় শিল্পীরা তাই হয়, আবার কিছু বড় শিল্পী আছে যারা ব্যক্তিগত জীবনও সংসার কেউ জ্বালাচ্ছে, ইউনিট কেউ জ্বালাচ্ছে, প্রডিউসার কেউ জ্বালাচ্ছে, পাগল করে দিচ্ছে, মৃণাল সেন সে সব জায়গায় এক, সে আর কোনো বাদ বিতম্মা নেই, আবার বুদ্ধবাবু মেনটেন দ্যাট ডিফারেন্স, দ্যাট আমার কাজের সময় আমি একরকম, কাজের বাইরে আমি একরকম, সো দ্যাট ইজ অলসো কাইন্ড অফ পিপল, অ্যান্ড আমার সেটা খুব এনজয় করি আমি, অ্যান্ড আই লাইক দ্যাট, মানে রিনাদি কিন্তু অনেক কিছু আমাদের সঙ্গে করে, যেটা সামনে এলে রিনাদি আর যাচ্ছি আমরা অপর্ণা সেনের, আমি সবার সঙ্গে বলছি বিকজ দে আর ফ্রেন্ড, যদি এই সকালবেলায় রিনাদি ফোন করলে, হ্যাঁ তুই কি করছিস, আমরা সন্ধ্যেবেলা আমাকে বুদ্ধবাবু, হ্যাঁ সত্যি রে তার কি হলো, আচ্ছা আমি কবে কি হবে, আমি মরে যাবো না, আমি কি এত ফালতু কথা বলছি, আমি বলো না, so their friends are going, I can understand Gautam, I can understand
অপর্ণা সেন, কারণ এরা এই জেনারেশনটা স্লোলি গোয়িং, এবার চলে যাচ্ছে। সো দ্য টাইম ইজ রানিং আউট, দে ওয়ার ফ্রেন্ডস, তারা ভীষণ বন্ধু। তো যাই হোক, কিন্তু হোয়াট আই ওয়ান্ট টু টেল দ্য নেক্সট জেনারেশন ইজ দ্যাট আমি যেটা শিখেছি ফ্রম হিম, definitely not from Minalda. I mean, I learned something else from Minalda. Buddhababu's কাছ থেকে as a director, as a maker, আমি যেটা শিখেছি, I would prefer that next generation, whoever they are, wherever they are, in Baltimore or in Wimbledon, আমার কিছু এসে যায় না, but people যারা whoever যারা লিখতে চাইছে, গান করতে চাই, I don't know, create করতে চাইছে, not actors, but directors and writers. One thing Buddhababu's কাছ থেকে শেখা উচিত is to be different. The ability to be different from the to be different from the current trend. Because আমরা এখন bombarded with Netflix, আমরা bombarded with Amazon, আমরা এত কিছু সারা পৃথিবী দেখে ফেলছি যে we are losing আমাদের নিজস্বতা। আমি কি বলতে চাইছি, to hell with Narcos কি বলছে, I mean Breaking Bad can be the biggest success, but আমি ব্রেকিং ব্যাকটা করবো, আমি আমার মতন করবো। এই যে ইরেসপেক্টিভ পৃথিবীটা কোথায় যাচ্ছে, কোন ছবিটা বিক্রি হচ্ছে, কোনটা হবে, ইরেসপেক্টিভ অফ দ্যাট আমি আমার নিজের সেলফ স্টাইল খুঁজে বার করবো। সেটা দেখবে, না দেখলে না দেখবে, বাজেট কমাবো, আরো কমাবো, হোয়াট এভার, একটাদের পয়সা দেবো না, কিছু করবো না, রোল খাওয়াবো, হোয়াট এভার, রোলও খাওয়াবো না। আমায় বলছিল খাবে, আমায় বলছিল খিদে পেয়েছে, এই জন্য আপনার মধ্যে শিল্পী সত্তার অভাব, খিদে পেলে শিল্পী সত্তার অভাব। আচ্ছা, আর তারপরে উনি বলেছিলেন খিদে পেট চোঁ করছে আমার ওই পুরুলিয়ার জঙ্গলে, ঋতু। আচ্ছা আচ্ছা খান, আচ্ছা খান কি সারাদিন ধরে নাকা আচ্ছা খান, আচ্ছা খান। আর আমি খাবো না, আমি খাবোই না বুদ্ধদা, না অনেক শর্ট দিত, আমি খাবো না, আমি খাবো না, আমি ভিকিরি না, আমি খাবো না, আমি খাবো না। তারপরে নিজে দায়িত্ব নিয়ে সে লুচি টুচি খাইয়েছিল, খেয়ে নাও, খেয়ে রাগ করতে দিই, খিদে তো পেতেই পারে, আমি খেতে তো চেয়েছিলাম, আপনি তো আচ্ছা খান বলি, আমি খাবো না। সো whatever, that was the kind of, he was that, so whatever হয়তো, কারণ ওই টাকা, ওই যে ওই ছবিটা হয়তো ওই রকম টাকা না, অজন্তাতে কোনো মতো দিয়ে এটা এই ছবিটা হবে। সো এই যে টু বি ডিফারেন্ট ইরেসপেক্টিভ অফ দ্য হোয়াট এভার আই এম গেটিং, এইটা আই থিঙ্ক দিস জেনারেশন নিডস টু ফিল দ্যাট, টু বি ডিফারেন্ট। আমার টু বি ডিফারেন্ট মানে আমি কি করতে চাই, আমার নিজস্ব আমি কি বলতে চাই, আমি কি, নট হোয়াট কোনটা সাকসেসফুল হচ্ছে আমার যাওয়ার দরকার নেই, আমি আমারটা সাকসেসফুল করবো। এবং সত্যি তো at a later stage of his life ছবিগুলো বিদেশে রেকগনাইজড হলো, আজকে এই প্রোগ্রামটা আমরা করছি। উনি তো না খেতে পেয়ে মারা যাননি, উনি একটা ভালো বাড়িতেই ছিলেন, বাড়িটা ঝসে পড়েনি মাথার ওপর। সত্যি কথা, he did it, he proved it, absolutely. So এইটা খুব, I think this is a very important thing for the young generation to understand. Sorry, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। কারণ সারা পৃথিবীতে আমরা দেখছি যে একটা জিনিস খুব আসছে, যেটা হচ্ছে কপি someone else, একে ফলো করা। দেখুন সেটা আমাদের সোসাইটিটা সেরকম ভাবেই হচ্ছে। অর্পিতা সেটা হচ্ছে কারণ ইনসিকিউরিটি। আমি যদি না করি আরেকজনের কাছে কাজটা চলে যাবে, আরেকজনের, সত্যি তো তখন তো কম লোক কাজ করতে আসছে, কজন আর ডিরেক্টর হতে চাইছে, কজন অ্যাক্টর হতে চাইছে, কিন্তু এখন তো কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিটিভ জগতে ইট ইজ নট আনইউজুয়াল ফর আ পারসন টু থিঙ্ক দ্যাট আই হ্যাভ টু বি সাকসেসফুল, কারণ সে যদি পরের ছবি টাকাই পাবে না। তবু দ্যাট বুদ্ধদেব দাশগুপ্ত স্পিরিটটা যদি একটু তারা পায়, I think it will help them. I'm not saying that সবাইকে একটা ভীষণ লম্বা ট্রলি শট নিয়ে কাউকে না খেতে দিয়ে ভাঙা বাড়িতে গিয়ে শুটিং করবে, I'm not saying that, but that is the beauty of it. সত্যি তো কত কি করেছে লোকটা, and that is আমাদের খারাপ লেগেছে, রাগ হয়েছে, এরকম নয় যে রাগ হয়নি, রাগও হয়েছে, দুঃখ হয়েছে, কিন্তু তারপর দেখি ছবিটা এত প্রাইজ পেলো। আমি গেলাম, বুদ্ধবাবু আপনি এত প্রাইজ পেলেন, আমি তো পেলাম, আপনি পয়সা করছেন তাই পাচ্ছেন না, কারণ আপনি তো ভালো পয়সা করছেন, আপনি প্রাইজ পেয়েছেন, ছবিটা কিন্তু চলেনি। বাট an actor is having a discussion with the director, the actor is saying that আমার কোনো রেকগনিশন হচ্ছে না, আপনার হচ্ছে, but that's the beauty, and he's allowing it. আমি দূর করে বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও,
অ্যালাউ করছে শেষ না করতে, মমতাকে চড় মেরে বার করে দিচ্ছে না ফ্লোর থেকে। সিনটা তার কাছে ইম্পর্টেন্ট, হি হ্যাজ টু গেট ডান। সো এইটা খুব ইম্পর্টেন্ট। সো ওই স্পিরিটটা যদি আমরা পাই, যে ম্যাজিক আওয়ার আমার চাই যেভাবেই হোক, এই স্পিরিটটা ইজ ইম্পর্টেন্ট। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি। ঋতুপর্ণা, থ্যাংক ইউ অঞ্জন দা। অঞ্জন দা ভেরি ওয়েল সেড। হ্যাঁ, আচ্ছা আমি বেরোতে পারি, আমি যেতে ঋতুটা শুনে যাই। না না অঞ্জন দা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইওর টাইম। No, I think I need to listen to Ritu also. মানে it's I not just right. একটাই point। হ্যাঁ, ঋতুটা শুনে যাও। হ্যাঁ, অঞ্জন এবং মমতা যেগুলো বললো অ্যাবসলিউটলি সেগুলো মানে খুবই গুরুতর কথা, গুরুত্বপূর্ণ কথা, এবং ওনাদের সাথে ওনার ইন্টারাকশনস অনেক বড় এবং অনেক বিশাল একটা সময়ের সঙ্গে তারা যুক্ত ছিলেন একসাথে। মমতা বেশি, আমি কম। আমি বলতে পারি আমার অঞ্জন তো আরো ছবি করেছে। অঞ্জনদা এবং আমি তিনটে না, আমার কাছে অঞ্জনদা এবং মমতার গৃহযুদ্ধ হচ্ছে রেভিলেশন। আমার বড় হওয়া এবং আমার সিনেমা ভাবনাকে পরিপক্ত করা বা আমার পোক্ত করা বা সিনেমাকে নিয়ে ভাবনা চিন্তাই আমাকে শুরু হয়েছিল আমার গৃহযুদ্ধ ছবিটা থেকে। আমার কাকু আমাকে ছবিটা দেখিয়েছিল, এবং বলেছিল যে সিনেমা কি সেটা এই সিনেমাগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তখন আমার একটা কথা বলবো, তুমি বললে বলে এটা আমার বলতে খুব ভালো লাগে, কোনোদিন বলবো যে আমার জীবনে যদি একটা একটু সেলিব্রিটি হবার হয়, সেটা কিন্তু এসেছে গৃহযুদ্ধ আর খারিজ থেকে। লোকে ভাবে লোকে মমতা শঙ্কর, রঞ্জন দত্তর কেমিস্ট্রিটা খুব ভালোবাসে এখনো, which is so interesting। দুটো ছবি করেছি আমরা, কিন্তু আমার সঙ্গে ধরো ওই বয়সে দেবশ্রী রায়ের কোনো কেমিস্ট্রি নেই। বুঝতে পারছো কি বলছি? স্ক্রিন কেমিস্ট্রি। তুমি যদি ভাবো, তুমি যদি কাজ করতে চাও একটা, তুমি যদি পরে বিরসা যখন ছবি করেছে আমাদের দুজনকেই নিয়েছে, প্রতিম যখন ছবি করেছে দুটো পুরোপুরিকে নিয়ে আমাদের নিয়েছে। সো দ্যাট ইজ দ্য থিং আই এনজয়, দ্যাট বুদ্ধবাবুর জন্য এটা হলো, মানে হি বট দ্যাট টু অ্যাক্টরের কেমিস্ট্রি দ্যাট অডিয়েন্সের ভালো, এই দুজনকে দেখতে ভালো। অসাধারণ একটা, আমি জানি না, তোমাদের একটা অসাধারণ এনার্জি আছে যেটা আমরা সিনেমাতে দেখতে পাই, এবং তোমাদের একটা পার্সোনাল বন্ধুত্ব, অনেক বন্ধুত্ব। এত ভালো লাগে যে সিনেমাকে নতুন করে চিনতে শিখেছি তোমাদের সিনেমা দিয়ে। সত্যি কথা বলছি, অঞ্জনদা আর মমদি দুজনেই আইকন। সেই জন্য ইনফ্যাক্ট আমি এত বেশি গৃহযুদ্ধ নিয়ে ভেবেছিলাম, এবং পরবর্তীকালে যখন খুব ছোট ছিলাম তার পরবর্তীকালে আমি বুঝেছিলাম যে সিনেমাটা যে কি, এবং সিনেমাটা না সেটা একটা একটা সময়ের দলিল ছিল ওই সিনেমাটা, ঠিক আছে। তো অবভিয়াসলি সেই জায়গাগুলো আমি খুঁজে পেয়েছিলাম। আমার দুটো বিষয় মনে হয় যেটা মমদি এবং অঞ্জনদা বলি, সেগুলো তো অবশ্যই, সেটা তো খুব বড় পার্সপেক্টিভের একটা কথা। আমার যেটা মনে হয় যে নতুন জেনারেশন বুদ্ধদেব দাশগুপ্ত যেভাবে বিষয় নির্বাচন করতেন, সেটা ইউনিক পর্যায়ে বসানো। বাংলাদেশের মধ্যে ছবি যে ওরকম একটা সিনেমা হতে পারে, বা ওরকম একটা সিনেমা হতে পারে, বা অন্যান্য সিনেমাগুলো যেগুলো উনি বানিয়েছেন একটার পর একটা, তো সেই সবগুলোর মধ্যে এত বিষয় নির্বাচনের মধ্যে ওনার যেটা অঞ্জনদাও বলছেন যে ওই যে নিজের লিবার্টিটাকে উনি কখনো ভেঙে ফেলছেন। আমি এখানে আমার চিন্তাটাই হচ্ছে শেষ কথা, এই জিনিসটাই কিন্তু সিনেমাকে দিয়ে গেছেন, যে আমি কোনোভাবে কম্প্রোমাইজ, যেটা মমদিও বললেন যে কম্প্রোমাইজের জায়গাটা ওনার মধ্যে ছিল না। তো ওই একটা বড় জিনিস আমার মনে হয় যে যেটা নতুন জেনারেশন কাছে একটু উদ্বুদ্ধ অন্য একটা ব্যাপার হবে। আমার মনে হয় যে হিজ লিরিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ফিল্মস, ওনার যে একটা অসম্ভব লিরিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল, যেটা ছোঁয়ার বাইরে, এবং সেটা এত গগনচুম্বী। এবং দেখো ঋতু, পোস্ট সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, the rest of the directors mostly যারা ইন্টারন্যাশনালি নাম করেছে, তারা কিন্তু খানিকটা মৃণাল সেন, খানিকটা সত্যজিৎ রায়, খানিকটা ঋত্বিক ঘটক। বুদ্ধবাবু কিন্তু একদম আলাদা। বুদ্ধবাবুর ছবি দেখে মনে হচ্ছে মৃণাল সেনের দ্বারা ইন্সপায়ার্ড নয়, এটা সত্যজিৎ রায়ের দ্বারা নয়, এটা ঋত্বিক বাবু, এটা ওনার নিজের একটা ধারা, ইউনিক একটা জায়গা উনি তৈরি করেছেন। এবং উনি নিজে অবশ্যই উনি একজন কবি, ওনার আলাদা অন্যরকম চিন্তা ভাবনা ছিল সবকিছুতেই, তাও ওনার প্রত্যেকটা সৃষ্টি যেন মনে হয় যে একটার সঙ্গে একটা কখনোই কোনো জায়গায় কোনো সম্বন্ধ নেই, বিষয়গুলো
কিন্তু কোথাও একটা লিরিক্যাল কানেকশন ছিল সবগুলোর সঙ্গে। এখন আমার মনে হয় যে একটা রিদম অফ মানে একটা অদ্ভুত রিদম ওনার আর একটা শব্দ। আমার এইখান থেকে একটা কথা আমার বলা দরকার, কারণ তারা রাত্রিবেলা বুদ্ধবাবু এসে আমার কিলোবে। সেটা হচ্ছে, তুই বললে না এটা সব ভাঙচাও আমাকে, তো আমার মনে হয় দ্যাট হি ওয়াজ ডিপিক্টিং মোস্ট অফ দ্য টাইম, ইভেন দূরত্ব থেকেও আপনি দেখুন মধ্যবিত্ত জীবন ওনার না, এই টিপিক্যাল সিকিউরড মধ্যবিত্ত জীবন, যে জীবনটা উনি ফিজিক্যালি বাঁচতেন, হ্যাঁ সেই সেই জীবনটাতে উনি ইন্টারেস্টেড ছিলেন না। মানসিক ভাবে হি ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য ড্রিফটার্স, দ্য লোনার্স, দি আউটসাইডার্স। মন্দ মেয়ে হতে পারে, সে পাখি ধরার লোক হতে পারে, সে যে কিছু হতে পারে, দ্য আউটসাইডার্স, দ্য যাদের হেরে যাওয়া মানুষদের, একটা বাঘ নিয়ে খেলা করে, একটু হেরে যাওয়া ড্রিফটিং লোকজনদের ওনার খুব পছন্দ হতো। এই উত্তরাখণ্ডে কুস্তিগীরদের নিয়ে যে চরিত্রগুলোকে আমরা বাংলা সিনেমায় খুব সেলিব্রেট করি, উনি সেলিব্রেট করলেন, বেটে লোক, দ্যাট ইজ ইন্টারেস্টিং, দ্য আউটসাইডারদের সিনেমাতে নিয়ে। আর ওটাতে যেরকম উনি যেরকম একবার বললেন, ওই মেয়েটিকে দিয়ে বলালেন, যে প্রশ্ন করলো না যে আর তোর মনের ডানা নাই, মানে যেটা নিজে ভাবছেন মনের ডানা দিয়ে আর কি, মানে উনি যে এবং আরেকটা সবাই খুব রিয়েলিস্টিক ক্যারেক্টার, মানে সবাই রিয়েলিস্টিক ক্যারেক্টার, কিন্তু একটা বেশ্যার মধ্যে একটা কবি আছে, একটা বাঘ খেলায় তার মধ্যে একটা কবি আছে, একটা পাখি ধরে তার মধ্যে, তো এভরি মানে সৃজিতের বেশ্যার মধ্যে কিন্তু কোনো কবি নেই, সেক্স ওয়ার্কারের মধ্যে অন্য অ্যাংস্ট আছে, রাগ আছে, কিন্তু বুদ্ধবাবুর মধ্যে একটা কবি ঘুরছে, সে হয়তো একটা কুস্তিগির, তার মধ্যে একটা কবি আছে, which is fantastic. আমার এগুলো খুব ইন্টারেস্টিং লাগে। আর সেটা থেকে আমরা চলে যাচ্ছি বাঘ বাহাদুরের থিম মিউজিক, আর একটি ছোট্ট বাচ্চার মুখ দিয়ে বাঘ বাহাদুরকে সে কেমন দেখেছে, তারপরে আমরা যাব কবি বুদ্ধদেব দাশগুপ্তর কাছে। আমরা ডেকে নেব প্রফেসর বাসুই ফ্রেজার আর ক্যারিসন। আমি কি যেতে পারি দাদা? এটা একটু শুনে যাও। আর ভার্চুয়াল মিডিয়ায় ঢুকতে গেলে পারমিশন লাগে, বেরোতে গেলে পারমিশন লাগে না দাদা? না, তাও এটা পারমিশন না নিয়ে ভেরি অনেস্টলি ঋতুর সঙ্গে অনেকদিন দেখা হলো, অনেকদিন পরে, আর মমতা আমাকে বলাতে আমি বলেছি হ্যাঁ বলবো, বিকজ শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, মানে আমি না করলে বউ আমার চালাবে, সো আই হ্যাভ টু ডু দিস। কিন্তু আমি এইটাই বলছি, ওর বউ ওর থেকে অনেক ভালো মানুষ। কিন্তু কাজের সময় কাজ পুরোলে পাজি, ও কাজের সময় চেনে, তারপরে আর চেনে না। আমরা এগুলো আমি তো ইন্সপায়ার্ড বাই বুদ্ধদেব দাশগুপ্ত এন্ড মৃণাল সেন, যারা কাজের পরে একটা হয়, আই এম ইন্সপায়ার্ড বাই না, এটা মানতে পারবো না। 10 মিনিট থেকে যাও, এই নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বুদ্ধদেব দাশগুপ্ত একজন অসাধারণ ফিল্ম মেকার ছিলেন। আমি রিসেন্টলি তার বাঘ বাহাদুর সিনেমাটা দেখেছি, আর আমার খুব ভাল লেগেছে। তার একটা খুব ডিস্টিংক্টিভ স্টাইল আছে। আমি বাঘ বাহাদুর দেখেই টাইগার ডান্স এর কথা জানলাম, কারণ আমি আগে কোনোদিন জানতাম না যে টাইগার ডান্স হচ্ছে একটা পারফর্মিং আর্ট। আমার মনে হয় যে বাঘ বাহাদুরের প্লটটা আমার বয়সের বাচ্চাদের জন্য একটু কমপ্লিকেটেড হতে পারে। মুভিতে দেখানো হয় একটা কনফ্লিক্ট, শম্বালালের ম্যাটেরিয়ালিজম আর গুণরামের সম্মানের মাঝে। শেষে গুণরাম মরে যায় বাঘ লড়তে লড়তে তার সম্মান বাঁচাতে। এই ডিটারমিনেশনটা আমার খুব প্রশংসনীয় মনে হয়। আমি সত্যজিৎ রায়ের একজন আর্ডেন্ট ফ্যান।
আর আমি তার গুপি বা গাইন বাঘা বাইন দেখে মিল পেয়েছি যে গুপি বাঘা যে একটা পারফর্মিং আর্টসের ডুও, শিবল চাচা গুনরা মতো একটা আর্ট পারফর্মিং আর্টের ডুও। এই মিলটা আমি খুঁজে পেয়েছি। So that was from Srijan from Birmingham, very well, well analyzed piece from Bahadur. আমরা প্রফেসর বাসুই ফ্রেজার এবং ক্যারি সোনিকে এক্ষুনি নিয়ে আসছি স্ক্রিনে। Very nice to have. Please welcome Carrie Soni from London. আমরা ঋতুপর্ণাকেও এক মিনিট just. Namaskar, Carrie. Very warm welcome. So he's the director of Bagri Foundation London Indian Film Festival. You all know Carrie, who came for The Lift and the Udojahaj movie, The Flight, the last movie of Sri Buddhadeb Dasgupta, was screened in The Lift, all organized by Carrie in London. He's a very successful filmmaker in London, and currently screening the shows which are going on from The Lift this year after the pandemic. Before Udojahaj, he screened Lal Dorja and Uttara. So Uttara was screened over here as well. And I'm also very privileged. So welcome, Carrie, and I'm very privileged to welcome Professor Bashavi Fraser. Namaskar. Bashavidi is a torchbearer of literature in UK and the bridge between UK and India. Recently felicitated as CB, as you all know. So we all are very, very proud of Bashavidi Professor in Edinburgh University. So welcome, Carrie, and welcome, Bashavidi. And Mahmoodi and Rituparna are there. So first, I'll just ask Carrie. So Carrie, your obviously your very nice experience with Buddhada over the years, because Lal Dorja was there in 1997 and Uttara in 2000, and then Udojahaj, The Flight, in 2018. Actually, I realized there was actually more films than that, but you've been talking about them. I realized we screened Taupe and other films as well. So there's actually more films that we've shown in London as we premiered them there at the BFI London Film Festival and also at the London Indian Film Festival. Thank you, Carrie. So if you share with the audience, your experience with Buddhadeb. Yeah, so we became friends over the years, and he's a very dear fellow, and I was always a big fan of Buddhadeb's films, and because they stood apart from all other Indian films that I've seen, and actually all other world filmmakers. Perhaps Guillermo del Toro's films are similar in terms of the magical realism that Buddhadeb showed in his cinema. But that for me was always kind of totally captivating, the poetic structures and storylines, and they kind of hark back to a time which seemed to be an independence India in some ways. There was always the traveling minstrels and dancers, which I asked him once about why he always had the minstrels, the musicians going through the countryside, and he said it reminded him of when he was a child in Kolkata, in Bengal, and in the countryside. Yeah, Bengal, and how it was the kind of last. It seemed to be a connection between the old India before independence and the new India independence, but it was still very much that time that he remembered as a child, where the new India was forming, and that kind of those people were still traveling the countryside singing, and those kind of that poetic hopefulness was always there in his films. I also thought that it was I couldn't understand the Bengali, obviously the subtleties of the Bengali language. I'm not Bengali, I'm Punjabi origin, but you spent a few years in Kolkata, isn't it, Carrie? Yeah, well, I only left Kolkata when I was 3, so I was very young. So still have a Kolkata connection, yeah. Yeah, maybe, maybe my mind fixed in that way, but it's quite possible. But I think his films, as I said, were unique for Indian cinema. They were films that you watched. You didn't need to. It was not just the narrative. It wasn't just the story, the script, the dialogue. It was actually you were watching cinema. So you were watching the film. It was the visual language that he used, which was very unique to him. So
what the characters said was one thing, and what happened in the film was another thing. Obviously, the film The Flight is a typical example of this, where you're seeing this kind of broken down aircraft lost in a forest, and the spirits coming from the forest to talk to him, and there's this kind of surreal like quality. But actually, you're watching what is possible, and pushing the boundaries of what is possible in cinema in terms of believability, and even and that's what came across. And you're thinking, you're so enraptured by the story that you're actually taken along by this incredulous kind of tale, and you believe that you're pulled in, and that's great cinema at the end of the day. It was all done on a very low budget. I think that's one important thing, is that he didn't have, like, as I said, Guillermo del Toro's kind of budget or CGI or anything like this. This was very simple, great actors, going along with a great storyline, a great script, and so it was all done very, as I said, on a very low budget, and it's really an example of where budget doesn't make the film. So it's a question of how do you tell great cinema, and so that was for me why he was a great filmmaker. He was also very charming and very kindly. To me anyway, I always came across as somebody who would he would be very encouraging for me of my film, for example, making my film star. So I would send my shorts to him. Obviously, I'm only short filmmaker, but it was very much interesting how he was like very interested in cinema, and it didn't matter where the cinema was coming from. He was very interested in the type of films that were being made, even if he had no reference to it. Also, the films like, for example, Uttara, for example, was something very new for Indian cinema. I mean, for example, the homoeroticism of Uttara, The Wrestlers, was very groundbreaking at its time. People weren't showing films like that. Ritupana Ghosh, for example, was talking about the sexuality later, but Uttara was, this was a film that was like redolent with a kind of homosexuality, which was delicately told. It wasn't, and it's not that Ritupana was a gay man himself, but he had a sensibility which was about, this couple of people. It was about two people that really, the impossibility of their relationship or their affection. Very subtle, but very, very. Gary, Yes. The original story is essentially about these two homosexual rickshawalas, and when the woman comes, which Mrinal Sen later did in Genesis. And I remember, he was a very open director. He always invited. His actors were his friends. So I had this huge argument with him after seeing this. Why don't you spell it out? Why is this? Why are you restrained? Why aren't you spelling it out? Why aren't you showing that these two men are actually in love with themselves? And then the girl comes, and he looked at me for a long time, and then he said, "Have a drink." So I said, "What do you mean have a drink? I didn't like the film." He said, "You have to understand that I am more interested in the inner poetry of this whole thing. I'm not interested in the way you are looking at the story, but I appreciate the way you're looking at the story. But I'm not interested in this, in your viewpoint. Obviously, you have a point, which I understand that he probably is focused into. He's very bold and brave at that point of time to deal with it, but he also has his own way of looking at it, which irrespective of being totally heterosexual, he still had the courage to look into it in his own way, which Mrinal Sen would have said, "No, I would not even look at it," and Genesis doesn't show that at all. So that's why I meant that he had his own way of looking. At the same time, he appreciated films like he was more influenced by Eastern Europe, and we were influenced by actually Western Europe. But he always was open to it. He was open to the kind of films that we were doing. He said that, yeah, that's fine. You were jump cutting and doing this crazy stuff. It's all right. But he appreciated us, but kept on doing his own thing, which is, as Carrie said that a different kind of, a completely different Indian cinema, which I completely agree with him. He appreciated other kind of films. It's not that I only like Yancho or I only like Tarkovsky. I will only see these kind of films. I will only see films of magic realism. He appreciates so many other films. I mean, he literally called us and talked about our film.
But when he made his films, it was always a different language, always the outsider, the drifter, the whatever marginalized people. Yeah. No. Sorry, I barged into the whole. No, absolutely. Thanks, Thank you. Anjanda, Thank you, Anjanda. Thank you, Kerry. Now, Bashubidi, poet Buddhadeb Dasgupta or director Buddhadeb Dasgupta, who is your favorite? Unmute, Bashubidi. Unmuted. Bashubidi, unmute. Unmute. আমাকে একটু যেতে হবে। আচ্ছা দিদি You drop off because আমার কালকে many thanks Rituparna, many thanks Mahmoodi. Thank you so much. Thank you সবাইকে, thank you অঞ্জন, টাটা। Bye guys, bye দিদি, বেরোতে হচ্ছে, সরি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতটা সময় থাকার জন্য, এবং এসএস ইন্ডিয়ান চাইল্ড থেকে অনেক ধন্যবাদ আর অনেক Sorry, I just have to leave. নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ someone. Bashubidi, you need to unmute. I cannot unmute. We can't hear you. We can't. You just unmute it. Now yes, it is okay. Yes, thank you. No, we still can't hear you, Didi. What I will suggest, if you go out and then join back, I think there is probably a connection delay. Yeah. So Bashu, they can log off and log on again. Okay. What I think, and in the meantime, important thing that Carrie pointed out is nobody else pointed out is that he dealt with things, subjects, as he said, which is also very taboo in a way. But he didn't probably show it as taboo to the middle class. The middle class probably saw it in a different way. But he was dealing with very taboo subjects also, which none of us actually discussed before. Which no, absolutely. Carrie actually pointed out, right? Yeah. Well spotted, Carrie and Anjanda. I have also pleasure to introduce to you Amy Ghosh from West Coast of USA, from Los Angeles. So Amy is a practicing lawyer and he migrated to US and has been married to the rocket scientist for 35 years. And he worked at biochemist in several well-known hospitals and laboratories. And she produced the Bengali movie Udo Jahaj, which we are talking about, and which were a number of awards internationally and by Buddhadeb, and continue looking for the meaningful opportunity to contribute to the society. So very welcome, Amy, from Los Angeles, and we will just share with you the Udo Jahaj perspective. And Bashubidi, I think we can hear you now as well. I think, is it okay? Is it still mute? Can you hear me? Can you hear me? I can hear you. Yeah, I can okay. hear you. Yeah, maybe we can. No, it is coming as No. Yeah, maybe Amy can share your views, because একটা জিনিস যেটা obviously আমরা সবাই বলাবলি করছিলাম. Yes. So we just with the Udo Jahaj, একটা জিনিস যেটা আমরা ইন্টারভিউতে আগে বলেছি যে এটা নিয়ে আমাদের প্রচুর আলোচনা হয়েছে, যে বুদ্ধদেব দা বলেছেন যে বাহুবলীর মতো সিনেমা, ফুল রেসপেক্ট টু বাহুবলী, আমি বাহুবলী কিছু করে বলছি না, ইটস ফুল রেসপেক্ট, ইটস অলসো মাইলস্টোন ফিল্ম, কিন্তু আমাকে কোটি কোটি টাকা দিলেও আমি বাহুবলীর মতো সিনেমা বানাবো না। সো এই যে ব্যাপারটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে এই যে জনার, যে আমার যেখানে এরকম না যে আমাকে কোনো প্রডিউসার বিশাল কোনো অনেক টাকা দিচ্ছে and therefore I am making any type of film. It's not like that. So আমরা as a producer from for the Udo Jahaj film, we will ask Amy Ghosh. Amy, তোমার কাছে একটু জেনে নেবো আমরা যে তোমার যখন উড়ো জাহাজ নিয়ে কথা হয়েছে তখন how every year তোমার যে এক্সপেরিয়েন্স। Thank you. So আমি 2016 এক বন্ধু থ্রু দিয়ে ডক্টর পার্থ ব্যানার্জি ফ্রম নিউ ইয়র্ক, আমি বুদ্ধদাকে ফার্স্ট মিট করি। আমার দেশে মুভি করার ইচ্ছে ছিল, আমি প্র্যাকটিসিং অ্যাটর্নি, এখানে ছেলে মেয়েদের নিয়ে বিজি থাকি, জাস্ট once in a while I go to India and stay in Calcutta, and I've been thinking I should do something productive, and contribute to the the GDP and contribute to the society back home.
And obviously it's not possible for me to do a like start an industry, do a big thing. So doing a movie, doing this project was very doable, in the sense that আমি আমার মানে শুধু যে ভালো মুভি করা নয়, মানে একটু দেশের মানে ইকোনমিটাকেও যেন হেল্প করা হলো আর কি, সেইভাবে একটা that was my initial thought যে আমি করব মুভি। আমি ঠিক করছিলাম, and I was looking around for an opportunity. Then all of a sudden this Buddhada's opportunity came, and I spoke to him. বেশ কিছু ফোন কনভারসেশন হয়, এবং ইনিশিয়ালি I send him money প্রথমে কোনো without even a contract, being an attorney, which is very, everybody tells me how did you do that, but Buddhada's সাথে কথা বলে I was convinced that আমি ঠিক পথে যাচ্ছি, I'm on the right track. So my first money I sent without any contract, that was April 2016. But then around November, December 2016, I went to India, and I was but Buddhada was pretty sick. Buddhada had a heart attack. Buddhada just had a pacemaker on. So that trip we couldn't do anything. I mean, Urojahaj was like one after another struggle. I also started having a lot of health issues, major health issues, and anyhow, so 2016 we couldn't do anything. Then 27 Buddhada started dialysis, and I thought, okay, this movie is not going to happen. I don't think it a kora jabe. So I was thinking maybe I should ask him money back, initial money I gave, because it's not happening. It's a year and a half. Then he told me no. So 27 end, he told me, please come, we are going to do something. So I went, I met him. He was doing little better. He was regularly doing dialysis. And then I went with Buddhada to Jamshedpur for location scouting. We went to Betla Forest. We went to near the Dimna Lake, and it was a lot of fun. 4 or 5 days I stayed there, and Buddhada, Oshim, the director of photography, joined later on. And at that time I regularly started visiting Buddhada's office at that trip, during that trip. And I met all the members, Buddhada crew members. I mean, jara actively Urojahaj production involved chilo, Dhrubo, Anando, we are going to hear from him, the art director who actually has built the Urojahaj from scratch through scrap metals. আর ওই উড়োজাহাজটাকে পার্ট বাই পার্ট জামশেদপুরে নিয়ে যাওয়া হয়েছিল। Anyhow, so what happened, I mean, bolte gele it will be a long story. So journey of Urojahaj is almost spans about 4 years. Movie-টা শুধু করা নয়, তারপর করার পর it became after it went through censor in 2018, we were not sure whether when should we premiere. We are still waiting for the subsidy money, because we have done the movie in Jamshedpur, so Chhattisgarh government is supposed to give us a subsidy. We still haven't received the subsidy. So we were thinking, again, we need to spend money to do the premiere the show, but Buddhada bollen ha ওটা করতে হবে। তারপর ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখালেন। তার আগে জুন মাসে in Kerry's London Indian Film Festival, the movie was screened, and I couldn't go. It was a short time. I'm still an actively practicing attorney. So my daughter Joanna and her husband Joshua, they went, they saw Buddhada, they saw the movie, and Buddhada received an Icon Award in that movie. So then 2018, I think we are talking about 2019 December. 2019 December, November, December, the Calcutta Film Festival showed the movie, and then we did a premiere at Priya Cinema. And now we have sold the rights to Mota Studio. It's an Italian company. That's what I have done. I live in Hollywood. I have some connections, and so Emmanuel Moriarty,
is the one has taken the distribution for the time being, and we are talking to other people. So just to summarize, that it was quite an experience dealing with Buddhada. I mean, I come from a completely নন ফিল্ম ওয়ার্ল্ড, আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বাট উনি নিজের মতো করে নিয়েছিলেন, ওনার সাথে একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমারও। আমি যাবার সময় ছোটখাটো গিফট নিয়ে যেতাম। এখন উনি আর অ্যালকোহল খান না, আমি একবার অ্যালকোহল নিয়ে গিয়েছিলাম, ওনার ওয়াইফ সোহিনী বলল না এখন বুদ্ধদা ড্রিঙ্ক করেন না। সো তবুও ছোটখাটো জিনিস বুদ্ধদার জন্য। আর আমি নিজে খুব চপ কাটলেট খেতে ভালোবাসি, আই লাইক দোজ স্ন্যাক্স, ক্যালকাটা স্ন্যাক্স। সো আমি গেলেই বুদ্ধদা সোহিনী আমাকে ওইসব, ইভেন গোল্ড পার্কে এতে গেলেও আমাকে ওই মোগলাই পরোটা বা কাটলেট টাটলেট আমাকে, আই ওয়াজ ভেরি ফন্ড অফ। আর বুদ্ধদা খালি বলতেন যে একদিন আসবেন আপনাকে আমি বসিয়ে খাওয়াবো। সেটা আর হয়ে ওঠেনি, বিকজ whenever I'm in Calcutta always এর বাড়ি যাচ্ছি ওর বাড়ি যাচ্ছি, and just কিন্তু তবু যেতাম, আড্ডা মারতে যেতাম। It was just quite an experience. I mean, as an NRI, I will tell people that if there are, they should, if they want to try to do, a lot of people do try to make money, try to do something, but this is quite an experience. They should think about doing this. Thank you, Amy. Thank you for sharing all these experiences. It's really, enriching. আমরা একটু বাসুবিদির সঙ্গে দেখব। বাসুবিদি এখন Okay, সাউন্ড Anirban, can I leave? Thank you, Anjanda. Thank you. Thank you so much. Thank you, Amy. Amy, you made such a lovely film. You made a beautiful film. Two of it. One, I think, I don't think the movies that I acted in are his best. I think that Uttara and Urojahaj are two absolutely fascinating films. Though I will never make that kind of film. Even if I have the potential, I won't do it. But those films will always remain in my dream. They're fantastic films, and he was a fantastic man. So thank you, everybody. Thank you so much. Thank you, Anjanda. খুব ভালো কাজ করছো, আমরা আরো ভালো ভালো Thank you, Carrie. Okay, Carrie. Bye. See you. Thank you. It's nice to see you, man. And thank you, everybody. Thank you, Bashubi. I'm sorry I have to leave, and thank you so much, everybody. He was a great friend. He was a wonderful friend. Thank you. Thank you, Anjanda. Bhalo theko, stay safe. Stay safe. Thank you, Dada. Basubidi, can you hear us? I can hear you. Can you? Yeah. We can hear you as well. Perfect. We can hear you. So thank you, Amy and Carrie. We just listened to, Basubidi is a very accomplished poet, and we are talking about the poetry genre of Buddhadeb Da. So আমরা বাসুবিদির কাছ থেকে একটু জেনে নেব যে আমাদের poet Buddhadeb Da and the filmmaker Buddhadeb Da and the magical realism, the transformation. Well, it's very difficult to talk about Buddhadeb Dasgupta. I mean, he is an epic in himself. All the films he's made, each film is different, as we know. And but as has already been said, there's the lyrical in his films, and there's poetry in his films. And for me, he remains a poet in everything he does. I think the first thing that draws me to him is the fact that he was born in Anara, which is near Purulia city, and I was born in Purulia, that district of Rangamati, red soil and green hills and Jungle Mahal, the whole subtropical forests, which play a large role in his films. So that draws me to him, and I think we've just been speaking about Uttara a lot. And I like the fact that Essex Indians has named this program Back to Nature, because if we think of Uttara, it's like a poem. It begins in the forest. We don't know what's coming. I mean, we don't know about the violence. We don't know about the tensions between these two homoerotic men, and we are listening to birdsong. That is poetry. We're listening to the rustling of leaves. There's not just silence, but there's also the silence of the forest, which beckons you within. There's a peace, there's a tranquility. And that sort of, from that we come to these two men and these green fields. I must also say that another thing that draws me to him is the fact that his father was a doctor in the railways. So he moved around with his father. He saw a lot of India, but he saw a lot of provincial India, small town India. So he was actually quite rooted, as poets are,
in reality, in society. And as has already been said, he speaks about the marginalized a lot, the peripheral characters. They mean a lot to him. He didn't bother about, as Anjun said and Gautam also said, he didn't bother about profits, as Amy has just now said, and Gary knew him so well, his simplicity. He wasn't worried about profits, was he? What he was projecting, not the ambition and the achievement of people, but their dreams. And I love what he says, that, put magic and dreams and reality in a jar and shake it up, and that's my cinema. And I just love that. And his poetry, the nuances, the subtleties. So for me, he remains a poet. Even the titles of his poems, poetry books, I was just looking at them again before coming on this program, Gobhir Arale. Gobhir Arale. Yeah. So, deep in the hidden arena of things. Then also the kind of he makes you think, coffin, kimba suitcase. There's death and travel, journeys there. So, and of course, very modern, even postmodern, robotic gun. Robot gun kore? When does it sing? But that is the poet in him. There's passion, there's poetry, there's subtlety, there's realism, but there's also revolution. And one thing he's I think this is the poet in him. He never wanted to make similar films, or films that you could put them all in a box. That but they were all distinctive, and that is what the poet in him comes out as. He doesn't want to make films that are similar or that are predictive. He wants to surprise you. Yeah. In a convincing way with each film. So yeah. I think that is what I would like to think about his lyricism. Oh, I must say that he once said that his mother was a beautiful singer, and his mother said, "Chok bujhe gan shuno." So that you can have your vision. Yeah. So this is the internal images that you can then see. There is nothing artificial there anymore. What is being constructed is in your mind's eye. And I think the mind's eye reflects the camera, those still images that we see in his films, which are so beautiful. I think going back to Uttara, the two wrestlers remind me of Shatranj Ki Khiladi, Premchand's chess player. The world events can unfold, but we carry on with our game. It's whether it's a struggle or a game or a competition, it really doesn't matter. So I think that is what captures his films and his poetry both capture. Absolutely. True. Absolutely. Thank you, Yeah. Ashwini, for this elaborate description about Buddhadeb Das' poetry. And I think when we were growing up, we were more focused on director Buddhadeb Dasgupta rather than poet Buddhadeb Dasgupta, because it was such a unique genre, and we were watching his movies during our college days, during the film festival. But it's a beautiful tribute, what you have just said. Is there a possibility যে তুমি একটা কবিতা একটু পাঠ করবে? একটা ওনার কবিতা পাঠ করবে? I think the audience will be looking forward to that. I would love to, and this is for the Projanma, the next generation. So I'm reading a poem that has been translated into English. I think this brings out Buddhadeb Dasgupta's whole concept of creativity, of dreams versus reality. And it's called Soap, Chaban. The soap was not in the soap dish when he went into the bathroom. So he called to his wife. She was getting their daughter's lunch ready at the time, putting biscuits and a banana in the lunchbox. When she heard him call, she hurried to take some soap into the bathroom.
He closed the door and stared at the new cake of soap for quite some time. It was white and beautiful and sweet smelling, and he remembered he had wanted his life to be like that, soft and smooth and foamy, and just as easily dissolved. And he thought of all the cold antagonism round him. He began to lather himself, and the bathroom filled with the creamy froth. His wife had been back an hour after taking their daughter to school. His office lunch, rice and dal, was ready, and she was shelling an egg for him. When she suddenly remembered and ran to the bathroom and knocked on the door. The landlord's son came and knocked on the door. Coggin from next door came and knocked on the door. Coggin's brother Noggin came running. Mrityunjay came running. The door gave way. He was not in the bathroom. He was nowhere. Only the sweet smell of soap overwhelmed the room. And I think that's what remains with us from Buddhadeb Dasgupta, that sweet smell of a reality that he was once there. Very well said and very well recited, Bashavidi. So thank you very much for being with us, Carrie, Emmy, Bashavidi, and all other speakers who were there with us before. Sadly, Anando Addo, who is art director of Udajahaj, he couldn't join because he's shooting in Kalimpong, in a sort of remote area of Kalimpong. I see. And therefore the connection is not very good there. But he has kindly sent all the photographs which you have just seen from the making of Udajahaj. So he made that Udajahaj, and as Amy said, it is like a Herculean task to actually for the transport to Betla Forest and the Jamshedpur area. And I've seen the movie. It's really, really very good, and I should congratulate Amy for that as well, for making it. And also Shankar Chakraborty, who couldn't join as well, again, because for some internet problems. He was the lead in the three of the Uttara we have talked about a number of times, Uttara, Charachar, and Janala, which is again a very well-made film. So thank you very much. Amader Buddhadeb Dasguptar proti ei je tribute, amader jontore shraddha, এবং we will expect that the generation next, as Carrie is doing a very nice job with the London Indian Film Festival, so that the generation next can see, learn, and implement. So these are the things, not just as filmmaker, of course, filmmakers, and that's like a profession, but just for everyone. You will learn if you see Buddhada's films, if you see the great director's film, you will learn as well. And as we have discussed today, the logistics behind it, the hard work behind it, the teamwork behind it, the crew behind it, and then you can apply and implement in your workplace, in the family, with the friends, relatives. যেটা অঞ্জনদা বলেছে যে বন্ধুর মতো সম্পর্ক, কাজ যখন বন্ধু হয়ে ওঠে, কাজের মধ্যে যখন ভালোবাসা জন্মায়, তখন কাজ আপনা থেকেই ভালো হয়ে ওঠে। এবং কাজের মধ্যে সমস্যাগুলো তাদের কিছুটা হয়তো মনোমালিন্য থাকতে পারে, বকুনি থাকতে পারে, but at the end of the day the work becomes immortal, and that's what we are discussing about. অসংখ্য ধন্যবাদ. Thanks a million, everyone. And as Bashavidi very aptly said, Buddhadeb Da is no more with us, but his legacy continues. Thank you so much, everyone. Thank you. Thank you. So stay safe, everyone, and all our audience and those who are all enjoyed the show today. As I said, it's a celebration of life. মানুষ চলে গেলে নবজন্ম হয়, পুনর্জন্ম হয়, মানুষ ফিরে গিয়ে তার কাজগুলো আরেকবার করে দেখে, আরেকবার করে শেখে। আমরা সবাই শিখছি, আমরা সবাই দেখছি। আমরা চাইবো সমস্ত বাবা মারা তাদের বাচ্চাদের, তাদের জেনারেশন নেক্সট এই কাজগুলো দেখাক, যে আমাদেরও প্রচুর ট্রেজার আছে। ইটস নট জাস্ট উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, what we have in India and also in because we are from Calcutta, we have got a soft corner for Calcutta and Bengal. What we have is no less than the world literature, no less than the world cinema, world music, everything. So continue that legacy and pass it on to the generation next. Can I just add one? Buddhadeb Dasgupta was, as we all know, maybe, but this generation needs to know that he was commissioned by the Ministry of Culture in India to make films, short films, 25 to 30 minutes, from poems by Tagore, poems. Troyodashi. So, those are the ones that they could look out for. Yeah, I've seen those films.
I've seen those films in the National Film Right. Archive. They haven't been released yet, as far as I know. They're still in the NFDC. So so we may yet see a few more films from Buddhadeb as a surprise. Yes. Maybe Carrie can send us all the links of, I think so, Bashiwala and all this, like movies of the literary works of Tagore. So thank you again and for being with us. Yeah, sorry. Thank Amy. you. Yes, I wanted to say one thing. My last conversation with Buddhadeb was telling me, keep your mind strong no matter what happens. I have some major health issues, and regarding that, he was telling me, he was saying that, look at me, I have so much health issues, still I did the movie, I'm still doing stuff. So same with you, keep your mind strong, মনের জোরটা রাখবেন, বুঝেছেন? আমাকে লাস্ট কথা বুদ্ধদা বলেছেন, আপনি মনের জোরটা রাখবেন। আমি সেইভাবেই চলছি আর কি। থ্যাংক ইউ। Absolutely. খুব দামি কথা, আর সবার জন্য এটা প্রযোজ্য। Everyone stay safe. And as for the last 1 year, we're telling everyone, take all the important precautions. Corona is not over. And but if you're staying safe, then obviously, you're doing the right job. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে soon. Thank you. নমস্কার।